দেরি করছি না, চলে যাচ্ছি আজকের ঘটনায়। রিয়াদের বাবা ওনার জন্মের পর থেকেই দেশের বাইরে থাকতেন। ওনার মা এবং তিনি থাকতেন চাচার কাছে, সেখানেই তার বেড়ে ওঠা। চাচাকে তিনি বুঝ হবার পর থেকে দেখে এসেছেন খুবই সৎ। তবে চাচির আচার আচরণ ভালো থাকলেও তিনি ছিলেন একটু লোভী প্রকৃতির। চাচার সংসারে ওনাদের ছিল 5 বছর একটা ছেলে। রিয়াদের চাচা পেশায় একজন ডাক্তার ছিলেন। মেডিকেলে কাজ করবার পাশাপাশি এলাকায় তিনি ছোট ফার্মেসিতে চেম্বার নিয়ে বসতেন। তবে একটা সময় এগুলো সব ছেড়ে তিনি জামাত তবলিগের লাইন এসে পড়েন। কোনো একদিন পারিবারিক বিষয়ে কথা বলবার সময় রিয়াদ তার মায়ের কাছে শুনেছিলেন যে ওনার দাদা অনেক আগে চাচাকে নিয়ে কোনো একটা মাজারে গিয়েছিলেন জিয়ারত করতে। সেখানে একজন বুজুর্গ ব্যক্তি দাদাকে বলেছিলেন, আপনার এই ছেলে মাদ্রাসা লাইনে পড়ছে, আজ ওকে পড়াতে দেন, ভালো থাক, কিন্তু একটা কথা দিবেন আমাকে, ওকে আলেম বানাবেন, ভুলেও এই পথ থেকে যেন সে সরে না আসে, এটা আপনার ছেলের জন্যই ভালো হবে। দাদা এই কথাটা আসলে ওভাবে সিরিয়াসলি তিনি নেন না। কে নাকি কি বললো, তিনি মাথায় আসলে ভাবে নেন না, কারণ তিনি গিয়েছিলেন মাজার জিয়ারত করতে। এগুলো নিয়ে ওনার আসলে ওরকম মাথা ব্যথা নেই। ওখান থেকে আসবার পর প্রায় 2-2.5 বছর পরের ঘটনা। সবেমাত্র মাদ্রাসা আলিম পাশ করে রিয়াদের চাচা, তখন তিনি মাদ্রাসা পড়ালেখা শেষ করেন আর কি তখন। তো ওনার ইচ্ছা জাগে যে তিনি মেডিকেলে পরীক্ষা দেবেন, সেভাবেই আগাতে থাকেন। এক রাতে রিয়াদের দাদা স্বপ্ন দেখেন যে ওই যে মাজারে যে লোক তাকে বলেছিল ছেলেকে আলেম বানানোর জন্য, সে তাকে এসে বলছে স্বপ্নের মাঝে, ভুল করিস না, ছেলের বিপদ ডেকে আনিস না, তোর ছেলে ভালো মনের মানুষ, ওকে বাঁচাতে চাইলে আমি যা বলেছিলাম তা মেনে চল, ছেলের মঙ্গল হবে। তো এই জাতীয় স্বপ্ন দেখে তিনি তার স্ত্রীকে জানান। আবার এটাও চিন্তা করেন কেন এতদিন পর ওই লোক তাকে স্বপ্নে দেখা দিল। রিয়াদের চাচাকে দাদা সব কিছু খুলে বলেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না। মেডিকেলে চান্স পাওয়ার পর 1 বছরের মাথায় দাদা মারা যান। রিয়াদের মা বলেন, মারা যাওয়ার কয়দিন আগে দাদা সবার সামনে চাচাকে হাত ধরে কেঁদে বলেছিলেন, বাবা তুই যেই লাইনে ইনকাম করিস না কেন, সৎ থাকবি, হালাল ইনকাম করবি, তোর জীবনে বেশ বড় একটা ফাড়া আসবে, তুই নিজে ঠিক থাকলে দেখবি ওইসব ফাড়া কেটে যাবে। এভাবেই চলতে থাকে। 2001 সালের ঘটনা। তখন চাচা তখন ফরেন্সিক বিভাগের ডাক্তার, লাশের পোস্টমর্টেমের কাজ করতেন তিনি। প্রতিদিন দেখা যেত লাশ নিয়ে ওনার কাজ। ওনার মেডিকেলে বেশ ভালোই সুনাম ছিল। এক রাতে ডিউটি শেষ করে তিনি বাড়ি গিয়ে ঘুম দেন। খুব ক্লান্ত ছিল ওনার শরীর। ঘুমের মাঝে তিনি স্বপ্ন দেখেন দোতলা পুরাতন একটা বিল্ডিং এর ছাদে ফজরের পর আলো হয়েছে এমন একটা সময় বেশ কয়েকজন লোক মিলে একটা ছেলেকে অনেক মারধর করছে। এরপর বুকে এবং পেটে ছুরি দিয়ে পোষ মেরে তাকে রক্তাক্ত করে। সেই মুহূর্তে চাচাকে পিছন থেকে নাম ধরে কে যেন ডাক দেয়। তিনি দেখেন হুজুরের মতো এক লোক হেসে বলছেন, তোর পরীক্ষা শুরু, দেখি তুই পারিস কিনা। এটা বলেই হা হা করে হাসতে থাকে। চাচা এখন খেয়াল করেন তিনি তার নিজ রুমে, মানে বাসাতে আছেন। ওনার সামনে তার মৃত বাবা দাঁড়িয়ে আছেন। তখন রুমের দরজা ধাক্কা দিতেই ওনার বাবা দরজা খুলে দেন। চাচা দেখতে পান ওই হুজুরের মতো অয়বব দৌড়ে এসে ওনার শরীরের সাথে মিশে গিয়েছে, আর তার বাবা দরজা বাহির থেকে লাগিয়ে ঘর থেকে বের হয়ে যান। রিয়াদের চাচা তখন ঘুম থেকে জেগে ওঠেন। তখনও ওনার শরীর কাঁপছিল, বুক বেশ ধরপড় করছিল।
স্ত্রীকে ডাক দিয়ে তার প্রেশার মাপতে বলেন। তাজ্জব ব্যাপার হচ্ছে যে পাশের রুম থেকে প্রেশারের মেশিন আনবার জন্য দরজা খুলতে গেলে ওনার স্ত্রী দেখেন আসলেই দরজা বাইরে থেকে লাগানো। বাসায় তো কেউ ছিল না, তাহলে এই কাজ কে করলো? তখন রুমের আরেকটা যে দরজা আছে সেটাতে বের হয়ে তাড়াতাড়ি চাচাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সব চেক করে বলেন যে সামান্য মাইল্ড স্ট্রোক করেছেন তিনি, আর এটা হয়েছে টেনশন বা ভয় থেকে। সপ্তাহখানিক যাওয়ার পর তিনি সুস্থ হন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মাঝে মাঝে তিনি ফিল করতেন ঘুমের মাঝে তার বুকের উপর কেউ রাতে চাপ দিয়ে ধরে বসে আছে। এরপর আস্তে আস্তে প্রায় 1 মাস গেলে তিনি খানিকটা সেরে উঠেন এবং কাজেও যোগ দেন। কাজে যোগ দেওয়ার কিছুদিন পরের ঘটনা। একদিন দিনের বেলা খবর আসে একটা ক্রাইম হয়েছে আশেপাশের কোনো এক এরিয়াতে। লাশ আসবে, পোস্টমর্টম করতে হবে সেই লাশটার। লাশটা ছিল তখন হাসপাতালেই। তখনও রিয়াদের চাচার কাছে লাশ কাটা করে তখন হস্তান্তর করা হয়নি। এমন সময় দায়িত্বরত পুলিশ এসে চাচাকে বলেন রিপোর্ট বানানোর আগে, মানে পোস্টমর্টম রিপোর্ট বানানোর আগে ওনাদের সাথে যোগাযোগ করবার জন্য। ওনারা বাইরে আছেন, এজন্য অপেক্ষা করছিলেন সেই লাশটার। তো চাচা দেখেন যে কিছুক্ষণের মধ্যে লাশটা এসে পড়ে এবং তিনি ব্যাপারটা খুব সাধারণভাবেই নেয়। পুলিশ যেটা বলেছে এটা অনেক পুলিশ বলতেই পারে। তো কিছুক্ষণ পর সেই লাশের কাজ যখন শুরু করবেন, তো তিনি দেখছেন যে লাশের পেটে এবং বুকের একটু নিচে ছুরি দিয়ে পোঁচ মারা। চাচা একটা বিষয়ে দেখে বেশ অবাক হন। তিনি লাশ দেখে বুঝতে পারছেন অল্প কিছুক্ষণ আগে ছেলেটা মারা গিয়েছে, কিন্তু পুলিশের তথ্য অনুযায়ী এই ছেলে মারা গিয়েছিল আরো 9-10 ঘন্টা আগে। তো যাই হোক, পুলিশের সাথে পোস্টমর্টম রিপোর্ট বানানোর আগে এই কথা জানালে তারা বলেন যে দেখুন ডাক্তার সাহেব, উপরের লেভেল থেকে কিছু নির্দেশনা আছে, এই ছেলে সুইসাইড করেছে বলে চালায় দিতে হবে। এবার আপনি বুঝেন ভালো কি করবেন, এবং আশা করি আপনি সেভাবে রিপোর্ট বানাবেন। আর এখানে রাজনৈতিক বড় নেতার নির্দেশনা আছে, ওনার লোকও আমাদের সাথে এখানেই আছেন। তো রিয়াদের চাচা শুরুতে কাজটা করতে রাজি হতে চান না, তবে প্রায় ঘন্টাখানেক ধরে নানা ধরনের চাপ থাকায় তিনি আত্মহত্যা বলেই তা চালিয়ে দেন এবং তাকে মোটা অঙ্কের টাকা ঘুষ হিসাবে দেয়া হয়। এই প্রথম এই জাতীয় কাজ করে ওনার বেশ ভয় হচ্ছিল। এরপর লাশের যাবতীয় কাজ শেষ করে তিনি নিজ রুম থেকে বের হতেই দেখেন খানিকক্ষণ আগে যেই স্ট্রেচারে করে লাশ আনা হয়েছিল সেখানে ওনার চোখের সামনে বসে আছেন তিনি নিজেই। মানে তিনি তার নিজেকে দেখতে পাচ্ছেন সেই স্ট্রেচারের উপর বসা এবং হাতে রক্ত মাখা ছুরি। এটা দেখেই চিৎকার করে তিনি লাশ কাটা ঘর থেকে বের হয়ে যান। বাইরে এসে লজ্জায় কাউকে কিছু বলবেন সেটাও পারছিলেন না, কারণ তিনি ছিলেন সেখানকার একজন সিনিয়র ডাক্তার। ভয় ভিতরে যাবেন সেটাও পারছিলেন না। 10 মিনিট পর ওনার অ্যাসিস্ট্যান্ট আসলে তিনি ভিতরে যাওয়ার সাহস পান। ভিতরে সব কিছু তখন স্বাভাবিক ছিল, তো তবুও তিনি সেখানে কেন থাকতে চাচ্ছিলেন না। ওনার কেমন লাগছিল পরিবেশটা। ঠিক তখনই ওনার কানে আসে ওনার নিজের কণ্ঠেই কে যেন তাকে পাশ থেকে ডাক দিচ্ছে। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে কারো ডাক শুনতে পাচ্ছে কিনা। অ্যাসিস্ট্যান্ট না বোধক উত্তর দেন। রিয়াদের চাচা আবার সেই ভয়েসে শুনতে পায়, এমন তোকেই তো ডাকছিলাম, তুই অন্যজনকে জিজ্ঞাসা করছিস কেন। তিনি আবার চারপাশে দেখেন কেউ নাই চারপাশে। এবার সেই ভয়েস বলে যে তুই আর সৎ থাকবি না, নির্দোষ ছেলেটাকে মিথ্যাপবাদ দিলি। এরপর কোন রকম সেদিন তিনি তারপর বাসায় এসে পড়েন, আর তার চেম্বারেও যান এলাকার। কেন জানি ভয় কাজ করছিল ওনার মনে। মনে হচ্ছিল কোনো এক অবয়ব তাকে তাড়া করছে।
সারা রাত তিনি ঘুমাতে পারেন না। এর মাঝে ওনার কানে আবার এরকম একটা ভয়েস ভেসে আসছিল, মানুষ মরবার আগে যেমন গোংরানি হয় তেমন ঠিক একটা আওয়াজ। ভোর হবার পর তিনি নামাজ পড়ে কেঁদে কেঁদে মাফ চাইতে থাকেন। এমন অবস্থায় ওনার স্ত্রী এসে তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তিনি তাকে সব খুলে বলেন। রিয়াদের চাচি যেহেতু লোভী প্রকৃতি ছিল, তিনি এই ব্যাপারে উৎসাহ দিয়ে তাকে সান্ত্বনা দেন। নামাজ শেষে চাচা তখন আরেকটা রুমে শুতে যান। তিনি তখন সে রুমে একাই থাকবেন বলে সিদ্ধান্ত নেন। তো তিনি সেই রুমে ঢুকবার পর দেখেন যে ওনার মৃত বাবা খাটে বসে আছে আর তাকে বলছে, বাবা কি দরকার ছিল তোর এই কাজ করার, তোকে তো সহজে ছাড়বে না। তিনি কথাটা শোনা মাত্র নিজের মৃত বাবার মুখ থেকে দৌড় দিয়ে রুম থেকে বের হতে যাবেন এবং মনে হচ্ছে তিনি বের হতে গিয়েও শক্তি পাচ্ছিলেন না বের হতে। ওনার বাবা তখন বলেন, আমাকে ভয় পাইস না, আমি তোর ভালোর জন্য এখানে আসছিলাম। তিনি কোনো রকম সেই চাচা ওই রুম থেকে বের হয়ে স্ত্রীকে নিয়ে এসে সে রুমে আবার যাওয়ার পর দেখেন এখন সেখানে কেউ নাই। হ্যালুসিনেশনে ভুগছিলেন কিনা এটা তার জানা ছিল না, তবে আসল ঘটনা ঘটে সেদিন রাতে। তারপর থেকে তিনি বিশ্বাস করতে বাধ্য হন কিছু একটা ঘটছে তাদের বাড়িতে এবং তার সাথে বা তার পরিবারের সাথে। চাচার 5 বছরের ছেলে সেই মুহূর্তে তার মায়ের কোলে বসে খাচ্ছিল। তিনি মাত্র চেম্বার শেষ করে রাতে বাসায় এসে বাচ্চার সামনে যান। ঘরে ঢুকতেই ওনার ছেলে তার বাবাকে দেখে এত জোরে চিৎকার দেয় যে তার মাকে ধরে কাঁপছিল আর হঠাৎ খিঁচুনি দিয়ে থাকে তার শরীর। বাচ্চাকে খাটে নিয়ে শোয়ানোর পর দোয়া পরে ফু দিলে সে কিছুটা স্বাভাবিক হয়। আর বলে বাবা যখন ঘরে ঢুকছিল তার পেছনে বাবার মতো হুবহু আরেকজন ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে তাকে ভয় দেখাচ্ছিল আর তার মুখ দিয়ে তখন রক্ত পড়ছিল। রিয়াদের চাচির তখন ভয় হয়। কি কারণে এসব হচ্ছিল ওনাদের দুজনের খুব টেনশনে, দুজনে খুব টেনশনে পড়ে যান। তখন দিন যতই যাচ্ছিল একের পর এক ইনসিডেন্ট ঘটেই চলছিল। এখানে অনেক কিছু রিয়াদ সেটা শেয়ার করেননি। তো একদিন ভোরের ঘটনা, রিয়াদের চাচা ওনার স্ত্রী আর বাচ্চা নিয়ে ঘুমিয়েছিলেন। তিনি ঘুমের মধ্যে শুনতে পান ওনার বাচ্চা প্রচন্ড কাঁদছে আর কে যেন তার বাচ্চাকে উপর্যুপরি ছুরি দিয়ে ঘাই দিয়ে যাচ্ছে। চাচা অনেক চেষ্টা করে উঠতে চাচ্ছিলেন, কিন্তু তিনি পারছিলেন না। মনে মনে ঘুমের মাঝেই দোয়া পড়তে থাকলে তার হোশ আসে। তিনি দেখেন সকাল হয়ে গিয়েছে আর তার ছেলেকে দেখেই ওনার নিজেকে তিনি আর ঠিক রাখতে পারেন না। ছেলে ঠিকই খাটে শুয়ে আছে, ঠিক কি এমন একটা অবস্থা যে ছেলেকে দেখতে যাবেন আলোতে, তিনি দেখতে পান যে ওর শরীরের পোশাক যেটা ছিল সেটা রক্তে ভেজা। স্ত্রীকে ডাক দিয়ে তুলবার পর বাচ্চাকে ঘুম দিয়ে উঠানো এবং বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু সে ছিল একেবারে স্বাভাবিক। কিন্তু কিভাবে এরকম দাগ লাগলো কেউ বলতে পারে না, শুকনো একটা দাগ ছিল রক্তের। তাহলে সমস্যা কোথায় হচ্ছে? বাধ্য হয়ে তখন রিয়াদের বাবাকে সব খুলে বলে ওর চাচা। রিয়াদের বাবা তখন দেশেই ছিলেন। তিনি সহ বেশ কয়েকজন হুজুরের কাছে গেলে সেভাবে আসলে খুব একটা সমাধান পান না তারা। তবে অনেক খোঁজাখুঁজির পর এক হুজুর সব শুনে বলে যে এটা কারিন জিনের কাজ, আর কারিনটা কার তা জানবার দরকার নাই। আর এর সমাধান বলতে ওনাকে নিজ পেশা ছেড়ে দিতে হবে এবং তওবা করতে হবে এবং আল্লাহর রাস্তায় আসতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে বলে সে হুজুর চাচাকে জানিয়ে দেন। তো এটাই একমাত্র করা যেতে পারে, কারণ এরকম পরবর্তীতে আরেকটা হুজুর সেম কথাই বলেছিল। এরপর রিয়াদের চাচা সব ছেড়ে ইসলামিক লাইনে তিনি এসে পড়েন।
তিনি তবলিগ এবং জামাত নিয়ে ব্যস্ত হয়ে যান আস্তে আস্তে। আর তেমন কোনো সমস্যা ওনার বা উনি পরিবারের সাথে পরবর্তীতে আর হয় না। তবে ওই সমস্যাগুলো কেন হয়েছিল তা আজও কেউ আজ করতে পারেননি। মূলত চাচা ইসলামিক কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকবার জন্যই রিয়াদ ও তার মা সেই চাচার বাড়িতেই থাকতেন। যাই হোক, এটাই ছিল রিয়াদের চাচার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। আজকের এপিসোডে এখন যে ঘটনাটি শেয়ার করব, এটি আমি সংগ্রহ করেছি আমার এক অফিস কলিগের কাছ থেকে। ওর নাম হোসেন। তো এই ঘটনাটি ঘটে মূলত ওর মামার পরিবারের সাথে, বলা যায় না আমার সাথে ঘটনাটি ঘটে। এটা ঘটেছিল টাঙ্গাইল জেলার কোন একটা গ্রামে। ঘটনার সময়কাল 2006 সাল। তো হোসেনের মামা তিনি বেশ প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন গ্রামের মধ্যে। ওনার অনেক জমি জমা ছিল। তো তিনি তার জমি জমাগুলো দেখা যেত যে মানুষদেরকে বর্গা দিয়ে রাখতেন, এবং তার বাড়ির পাশেই যে জমিটা ছিল সেখানে তিনি নিজেই লোকদের দিয়ে চাষাবাদ করতেন। যখন যে সিজন হতো সেই সিজনে তিনি আসলে চাষাবাদ করতেন। তো 2006 সালের শীতকাল হবে, তখন কোনো একটা শীতের সবজি তখন চাষ করা হচ্ছিল, এবং যেদিনকার ঘটনা সেদিন সেই সবজির ক্ষেত থেকে উঠানো হবে। তো যে ক্ষেতে উনি কাজ করাচ্ছিলেন সেখানে টোটাল কাজ করছিল 4 থেকে 5 জন। তো মামা ঠিক করেন যে আজকে যেহেতু এখান থেকে ক্ষেত থেকে সবজি তোলা হবে, তো তিনি দুপুরের খাওয়াটা নিজেই খাওয়াবেন সেই যারা কাজ করছে তাদেরকে। তো ঘরে ওনার গরু, ভাত, ডাল এরকম রান্না করা হয়। তো তিনি তার লোক দিয়ে দুপুর 2টা কি 2:30 হবে তখন সেই ক্ষেতে ওই লোকগুলোর কাছে খাওয়াটা পৌঁছায় দেন। তো তারা এরকম খাওয়া দাওয়া করছিল। তো মামা তখন তিনি বৈঠকখানে বসা ছিল, তার পাশেই ছিল সামনে উঠান। তো তিনি তার নাম ধরে বা কিছু তাকে মানে সম্বোধন করে একজন ডাক ছিল তাকে, এবং যখন ডাক ছিল তিনি প্রথমবার শুনতে পান নাই, কিন্তু সেই মুহূর্তে তার ঘরে একটা খুব সুঘ্রাণ আসে। তারপর তিনি যখন দেখতে যান আসলে তাকে কে ডাকছে, তিনি উঠানের সামনে গিয়ে দেখেন একটা লোক দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা, সাদা পাঞ্জাবি পরা। এটা উনি ফকির টাইপের লোক না, অ্যাজ ইউজুয়াল সবাই সাধারণত যেরকম হয় সেরকম একজন লোক, খুবই বয়স্ক, কুঁজো হয়ে আছে। আর লোকটার মুখে 3টা স্পট, মানে কুষ্ঠরোগ হলে যেরকম দাগ হয় স্পষ্ট, সেখানে তার গালের দুপাশে এরকম 2টা দাগ, এবং একটা জায়গায় এরকম 3টা দাগ আছে। এবং তার পাশাপাশি লোকটার বাম হাত যেটা আছে সেটা হচ্ছে কনুই থেকে হাতের কবজি পর্যন্ত একটু শর্ট, মানে মনে হচ্ছে বামনদের হাত যেরকম থাকানোর সময় সেরকম হাতটা, সেই অবস্থায় হাতটা আছে। আর তার পাশাপাশি সেই লোকের বাম দিকে ঘাটটা কাত করা, কিন্তু তিনি স্পষ্টভাবে কথা বলছিলেন। তিনি এসেই সেই হোসেনের মামাকে বলছে, দেখ আজকে তো তুই করে খাওয়াইতেছিস, আমার ওখান থেকে খাওয়াই না দে, আমি খাবো। তো সেই মামা বলতেছে যে খাওয়া তো দিয়ে দিছি, এখন তো ঘরে সব খাওয়া নাই। হয়তো সেই মুহূর্তে খাওয়া ছিল, মামা আসলে দিতে চাচ্ছিল না, এরকম কিছু একটা হতে পারে, বা মামার জানা ছিল না যে ঘরে খাওয়া আছে। তো সেই লোক বলতেছে যে না, ঘরে খাওয়া আছে, তুই আমার এখান থেকে খাওয়াই না দে, আমি খাবো। তো মামা বলতেছে দেখেন শীতকাল, আপনার কিছু লাগলে আমি দিয়ে দিই, টাকা পয়সা রাখেন। তো মামার হাতে পকেটে তখন মনে এক পকেটে 500 টাকার মতো ছিল, তিনি লোকটাকে দিতে চায়, কিন্তু সে লোকটা নিতে চায় না। সে একটু রেগে গিয়ে মামাকে বলতেছে তোর কাছে খাওয়ান চাইছি, টাকা না। তো তখন মামা নিজেও একটু এক কথা দু কথা রাগারাগি হয়, এবং তিনি আরো কিছু টাকা দিয়ে 1000 টাকা দিয়ে এরকম একটা নোট দিয়ে বলতেছে আপনি যান চাচা, এখান থেকে যান, বিরক্ত করেন না, শীতকাল ঘরের এরকম বলতেছে, কেউ নাই বা খাওয়া দিতে পারবেন এরকম কথা বলতেছে। কিন্তু সেই বয়স্ক লোকটা তিনি বেশ রেগে যান, এবং মামার দিকে এমনভাবে তাকান, তাকে বলেন তোর জীবনে একটাই আসবো, একবারই আসবো, আর কখনো আসবো না কিছু। তো তিনি এই কথা বলার পর সেখান থেকে মামা বলতেছে আচ্ছা ঠিক আছে, বয়স্ক লোক, তো আমি খাওয়া ভিতর থেকে আনবো, একটু খবর টবর নিয়ে দেখি যদি এই লোকটা কথা বলতেছে। তো তিনি ভিতর থেকে বাইরে আসার পর দেখেন সেখানে আর কেউ নাই। তো এভাবেই তো সেদিনের মতো ঘটনা শেষ। 5-6 মাস পর সেই মামার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। তো যথারীতি সময় ঘনিয়ে আসছে, যখন ডেলিভারি হবে বা এরকম একটা মুহূর্ত, তখন সেই হোসেন তিনি এবং তার মা
সেখানে সে বাড়িতে যান, আরও আত্মীয় স্বজন যান, যেহেতু বাচ্চা ডেলিভারি হবে এরকম একটা মুহূর্ত তখন যান। তো বাচ্চা যেদিন জন্ম হয় তার 2-3 দিন আগেই সেই হোসেন যায়। সে বলে যে ভাই আমি নিজে দেখেছি বাচ্চাটা খুবই সুন্দর ছিল, এতটা সুন্দর যে মানে পুতুলের মতো লাগছিল, এরকম একটা সুন্দর ছেলে ছিল। তো সেই মামা তিনি তো তার সন্তানকে দেখে তিনি বাচ্চা যখন 3 দিন কি 4 দিন তিনি কোনো একটা কাজে ঢাকায় আসেন। তো সেই মুহূর্তে এরকম কোন একটা ঈদ বাচ্চার 3-4 দিনই বয়স হবে তখন, যখন মামা সেই মুহূর্তে ঢাকা আছে, তখন কোন এক মাঝরাতে মানে 2টা-3টা হবে, সবাই বসে গল্প করছিল বাসায় যে মহিলারা আছে। বাচ্চাটা হঠাৎ করে নাকি কান্না করে ওঠে, এত জোরে কান্না করছে সে তো থামেই না কান্না, এবং সে তো শোয়া অবস্থায় আছে। তো বাচ্চার যিনি নানি ছিলেন, তো মানে সেই হোসেনের তার নানি, তো সেই নানি করলো কি, মানে তিনি যখন বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না থামাতে যাবেন দেখছেন যে বাচ্চার ওজন, একটা সাধারণ বাচ্চার জন্মের পর ওজন কত হয়, 3 কেজি বা 4 কেজি, বলছে 10 কেজি বা 15 কেজি এরকম যেরকম ভারী হয় এরকম ওজন হয়ে গিয়েছে। এবং কোলে নেওয়ার পর বাচ্চাটা চোখ বড় বড় করে বিড়বিড় করে জানি কি বলছে। এটা দেখার পর তিনি ভয়ে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে বিছানায় শোয়ায় দেন এবং বলতেছে যে বাচ্চার মধ্যে সমস্যা আছে। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আরেকজন কোলে নেয়, কোন এক আত্মীয়ের মধ্যে একজন কোলে নেয়। কোলে নেওয়ার পর তিনি একই কথা বলেন যে যেভাবে পার, এত রাতে তো এখন তো রাত হয়ে গেছে, পারলে হুজুরে ডাক। কিন্তু হুজুরকে তো আসলে সে মুহূর্তে পাওয়া সম্ভব না। তো অনেক খোঁজাখুঁজির পর মানে বলার পর সেই মসজিদ থেকে মনে রাত প্রায় মাঝরাতের সময় হুজুর নিয়ে আসা হয়। হুজুর দেখি বাচ্চাটাকে বলে যে ঠিক আছে সমস্যা নাই, আমি ঝাড়ফুঁক দিয়ে যাই, দেখি সমাধান হয় কিনা। হুজুর তার মতো ঝাড়ফুঁক দিয়ে সে রাতেই চলে যায়। সকাল ঘনিয়ে আসার পর বাচ্চাটা মারা যায়। তখন মামার কাছেও খবর চলে যায়। তো মামার কাছে খবর চলে যাওয়ার পর তিনি তো আসেন। আসার পর তেমনিতেই তার যেটা হয়, বাচ্চা মারা গিয়েছে, মন তো খারাপই থাকবে স্বাভাবিক। তো তারপর যখন বাচ্চাকে নর্মালি নতুন নবজাতক বাচ্চার ধোয়া ঝাড় মোছা করা যেটাই করে আর কি, মৃত্যু মারা যাওয়ার পর পর হুজুর সেই কাজটা করে তিনি কাফন কাপড় পরায় দেন। তো বাচ্চার বাবা মানে সেই মামা, তিনি যখন শেষবারের মতো তার সন্তানকে দেখতে যাবে, তিনি একটা জিনিস খেয়াল করেন। সেই ঢাকনাটা খোলার পর, লাশের ঢাকনা খোলার পর দেখছে যে তার চেহারায় 3টা স্পট এবং ঘাড়টা বাম দিকে কাত করা। এটা দেখেই তিনি বেশ চমকে যান, কারণ সেই লোকটার কিন্তু এরকম একটা স্পট ছিল যে লোকটা তার কাছে খাওয়া চেয়েছিল। যাও, মামা তখন পুরো বডি দেখতে চান, দেখছে ঠিকই বাম হাতটা যেটা আছে সে হাতটা কেমন খরবাকার হয়ে গেছে। কিন্তু হুজুর দেখে তো আরো বেশি ভয় পেয়ে যায়। তার কথা হচ্ছে তিনি কিছুক্ষণ আগেও এই বাচ্চাটাকে যেমন ছিল সুস্থভাবে যেভাবে মারা গেছে সেভাবেই কিন্তু আসলে এরকম ধোয়া বা যেটা করা কাফন পরিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন দেখছে চোখের সামনে যে পুরা বদলে গিয়েছে। এবং আরেকজন হুজুরকে তখন ডাকা হয়, মুরব্বী বড় আলেম বা কোনো একটা হুজুর মানে আশেপাশে থাকতেন, তাকেও ডাকা হয়, বিষয়ে দেখানো হয়। তিনি শুধু এতটুকুই বলেন যে তোমরা দাফন দিয়ে দাও, আর বেশি দেরি করো না, এগুলো নিয়ে পরে কথা হবে। পরে সেই বাচ্চাটাকে দাফন দিয়ে দেওয়া হয়। যেদিন দাফন দেওয়া হয় সেই রাতেই বাচ্চার মা যিনি ছিল তিনি তো এমনি শোকাহত। তিনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন থেকে চিৎকার দিয়ে কেঁদে উঠেন এবং উঠে বলেন বাসার সবাইকে যে একটা বয়স্ক লোক নাকি তার সামনের চোখে স্বপ্নে দেখা দিয়েছিল। সেই লোকটা চেহারা নাকি এরকম 3টে স্পট ছিল, বাম দিকে খরবাকাতি হাত, যেরকমটা তার সন্তানের মৃত্যুর পর দেখা গেছিল সেরকম, এবং বাম দিকে ঘাটটা কাত করা। এবং সেই লোকটা এসে বলতেছে সেই মহিলাকে, মানে সেই হোসেনের মামিকে, যে তোর স্বামীর কাছে খাওয়া চাইছিলাম, দেয় নাই আমারে, ওটার ফল দেখাই দিলাম, আর তোর জীবনে কখনো কিছুই হবে না, দেখিস। তো হোসেন আমাকে যেটা বলে যে ভাইয়া এটা ভয়ের কিনা জানি না, বাট আজ পর্যন্ত সেই 2006-07 ঘটনা, আজ পর্যন্ত মামা অনেক দেশে গিয়েছে, দেশের ইউরোপের দিকেও গিয়েছে, পাশের দেশ ভারতেও গিয়েছে, কিন্তু কোনো চিকিৎসা করেই ওনার কোনো সন্তান আজ পর্যন্ত হয়নি।
এবং এটা কেন কেউ বলতে পারে না, এবং লাশের অবস্থা তখন কেন এরকম হয়েছিল সেটাও তাদের জানা নেই, এবং সেই লোকটাই বা কে ছিল সেটাও ওনাদের আজ পর্যন্ত অজানা। তবে কিছু আলেমদের সাথে কথা বলে যারা কিছু আলেম বলেছে যেটা যেটা হতে পারে যে কোনো জিন এসেছিল মানুষের রূপ নিয়ে খাওয়া যেতে, হয়তো তাকে খুশি করতে পারেনি দেখেই তার অভিশাপে এই অবস্থা হয়েছে। এটা সত্য মিথ্যা আসলে ওনাদের জানা নেই, কিন্তু ঘটনাটা ওনাদের কাছে আজও রহস্যজনক। আমি হাবিব বলছি রাজশাহী থেকে। আপনারা অনেকেই মাছ ধরা বা মেছো পিশাচ এই ধরনের কিছু ঘটনা বা গল্প শুনতে চান। সাম্প্রতিককালের কিছু অভিজ্ঞতা আমার আছে। আমার যেহেতু মাছ ধরার অভ্যাস রয়েছে, বেশ কিছু অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং প্রায় প্রায় এগুলোর সম্মুখীন হতে হয়। তো আমার ছোটকালের একটা ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঢাকায় যখন থাকতাম, ঢাকা বলতে স্থানটা আমি বলতে চাচ্ছি না, কেননা সেখানে কিছু প্রশাসনিক বিল্ডিং রয়েছে, এখন বিশাল প্রজেক্ট রয়েছে, সেই কারণে আমি জায়গাটার নাম বলবো না। ঢাকার যে কোনো একটা অংশে, আজ থেকে প্রায় 30-32 বছর আগের ঘটনা, তখন হচ্ছে একটা সার্টেন অংশ, এটা বিল ছিল, একেবারে পুরো নিচু অংশ, অর্থাৎ মেইন জায়গাটা থেকে প্রায় 10-15 ফিট নিচু। এই অংশটাতে এখন বিশাল বড় একটা আবাসিক প্রজেক্ট আছে, থানা রয়েছে, আরো বহু কিছু রয়েছে। তো সেখানে সে আমলে শ্মশান ঘাট ছিল। যেহেতু আমরা যে অঞ্চলে থাকতাম, যে এলাকায় থাকতাম, তার পাশেই একটা বেশ বড় মন্দির রয়েছে, খুব প্রমিনেন্ট মন্দির। তো সেটার যে শ্মশান ঘাটটা, ওখান থেকে প্রায় 300-400 গজ দূরে বিলের মাঝখানে শ্মশান ঘাটটা ছিল। ইন্টারেস্টিং বিষয়, সেই শ্মশান ঘাটের উপরে কিন্তু এখন থানা। যাক, তখন ওই নিচু অংশগুলোতে কিন্তু বাড়ি ছিল। বাড়ি ছিল বলতে অনেকে আপনারা দেখে থাকবেন যে স্ট্রাকচার করে পিলার দিয়ে, দোতলা তিনতলা পিলার দিয়ে একদম উপরে বাড়ি করা হতো, অর্থাৎ রোড লেভেলে বাড়ি করা হতো, নিচে দোতলা সমান পিলার থাকতো। বর্ষাকালে যেটা হতো, ওখানে প্রচুর পরিমাণ পানি ঢুকতো। তো যারা এরকম বাড়িতে থাকতেন তারা আসলে যাওয়ার জন্য নৌকাই ব্যবহার করতেন। প্রত্যেকের ব্যক্তিগত নৌকা ছিল ওই সময়, একদম শহরের মধ্যে, কিন্তু নৌকা করে যেতে হতো। এরকম একজনের বাড়ির কথা বলছি, আমাদের খুব ক্লোজ এক বড় ভাই, ওনার নাম ছিল ফরিদ। উনি এখনো আছেন, ফরিদ ভাই। ওনার সঙ্গে বেশ কিছুদিন দেখা নেই আমার, প্রায় 1 যুগ হয়ে গেল। তো ফরিদ ভাইয়ের বাড়িতে একবার দাওয়াত দেয়, রাতের খাবারের দাওয়াত। তো বাসা থেকে বের হলাম, যাওয়ার পর ফরিদ ভাই নৌকা নিয়ে এসেছেন। নৌকা নিয়ে নৌকাতে উঠলাম। তো নৌকা নিয়ে আগে এগোচ্ছে। আমার বাড়ি থেকে বের হয়ে বিল যেখানে শুরু, সেখান থেকে যেতে 15 মিনিট টাইম লাগে। তো 10 মিনিট নৌকা বাওয়ার পরে তার বাড়ি দেখা যাচ্ছে, কারেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, হবে 200 গজ দূরে তার বাড়ি। কিন্তু সেখানে যাওয়ার পর সে যতই নৌকা বাইছে, নৌকা কিন্তু আর এগোয় না। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, যতই সে ট্রাই করছে, নৌকা আর এগোয় না। তো আমি এক পর্যায়ে ভয় পেয়ে যাই। বয়স কম তখন, সাথে আমার মামাও ছিল। তো তখন ফরিদ ভাই বলে যে ভয় পাওয়ার কিছু নাই, এটা এখানে কমন স্টোরি। বিলে কিছু অশরীরী আছে যারা এরকম নিচ থেকে নৌকা আটকে ধরে। এটা ছিল আমার এই সম্পর্কে জানা প্রথম অভিজ্ঞতা। তখন হয়তো বা 10-12 বছর বয়স। তো এরপর যখন আরেকটু বয়স বাড়লো, তো বর্ষাকালে কিন্তু মাছ ধরার একটা হিড়িক পড়ে যায়। আর আমার হচ্ছে একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরার। এরকমই কোন এক বর্ষাকালে ফরিদ ভাই বললো যে নৌকা আছে। নৌকা তখন বড় নৌকা কিনেছে, একসঙ্গে প্রায় 10-12 জন বসা যায় নৌকায়। সেরকম একটা নৌকাতে আমরা চড়ে বসলাম বিকালবেলা, যে একটু বিলটা ঘুরবো প্লাস মাছও ধরবো। তো আসরের পর থেকে মাছ ধরা শুরু হলো বলতে আমার মামা একটা প্রমাণ সাইজের বোয়াল মাছ ধরলেন, প্রায় 3.5 কেজি। তো সেটা দেখে আমরা বেশ খুশি হলাম, উৎফুল্ল হলাম, এবং ভাবলাম মাগরিব পর্যন্ত আমরা মাছ শিকার চালিয়ে যাব। তো মাগরিবের সময় হয়ে এসেছে। এরকম সময়, মানে আকাশ
গোধূলিতে ওই লালিমা যেটা সেটা দেখা যাচ্ছে, আজান হবে হবে, ঠিক এই মুহূর্তে কিছু একটা মাছ আমাদের ধরা পড়লো। মাছটা বেশ বড়ই হবে, 8 থেকে 10 কেজি অনুমান। এবং এই মাছটা আমাদের সাধারণত মাছ খেলিয়ে উঠানো হয়, এরকম একটা বিষয় আছে, মাছটাকে দুর্বল করে উঠানো হয়। এই মাছটা অ্যাকচুয়ালি আমাদের সাথে খেলা শুরু করলো বলতে এটা আমাদের বাড়ির দিকে না নিয়ে এটা আমাদেরকে বিলের ভেতরের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এবং ঘন্টা দেড়েক ধরে এটা খেলা হলো, মানে সন্ধ্যা হয়ে গেছে তখন, পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। মাছ আমরা কোনোভাবেই উঠাতে পারছি না। তো এক পর্যায়ে দিয়ে দেখা গেল যে কিছু একটা শক্ত কিছুর মধ্যে আটকে গেছে। ইনফ্যাক্ট ওই মুহূর্তে আমরা প্রায় আমাদের পার, যেটা বাড়ির সামনে রাস্তার যে পার ছিল যেখান থেকে বিল শুরু, সেখান থেকে আনুমানিক 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অলরেডি আমরা, এত দূরে। কিছুর মধ্যে আটকে গেছে বলতে হয়তো বা মাছটা তার গর্ত বা কোনো কিছুর মধ্যে ঢুকে গেছে, এরকম। অনেক টানাটানি করা হলো, অনেক চেষ্টা করা হলো, এবং বইছা দিয়ে দেখা গেল যে সেখানে প্রায় অথই পানি, অ্যাটলিস্ট 10 ফিট পানি। সো নিচে নেমে যে কিছু করা হবে তা, সেটার আর সম্ভাবনা নেই। তো ভালো কথা, আমরা সুতো কেটে দিলাম, মামা সুতো কেটে দিল। কেটে দেওয়ার পরে আমরা এখন বাড়ির দিকে আগাবো। তো অনুমান করে বাড়ির দিকে আগানোর চেষ্টা করছি। ফরিদ ভাই হচ্ছে ভিতরে কুপি ছিল, সে সময় কুপির ব্যবহার ছিল, সো কুপি বের করে কুপি জ্বালিয়ে নিল, আলো মোটামুটি। আর সৌভাগ্যক্রমে আমাদের মাছ ধরার যে ব্যাগটা আছে তার মধ্যে একটা টর্চ লাইট ছিল, সেই সানলাইটের বড় ব্যাটারি দেওয়া টর্চ লাইট, কোনো মতে টিপ টিপ করে জ্বলে আর কি, দেখা যায় মোটামুটি। তো আমরা এগোচ্ছি বাড়ির দিকে। নৌকাটা ঘুরিয়ে বেশি না, একবার বৈঠা মারতেই নৌকাটা কিছুতে আটকে গেল। অথই পানি, কিন্তু মনে হচ্ছে চরে যেরকম আটকে যায় সেরকম আটকে গেছে। আমরা বহুভাবে দেখার চেষ্টা করলাম, কিছুই না, কিন্তু নৌকার এগোচ্ছে না, কোনোভাবেই এগোচ্ছে না। তো যাই হোক, কি আর করার, খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম আমরা সবাই। তো এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে এখানেই বসে থাকতে হবে, কারণ ফরিদ ভাই আমাদেরকে একটু হিন্টস দিলেন যে নিচে হয়তো একই কাজ হয়েছে, কিছুতে অশরীরী কিছু ধরে রেখেছে, কারণ সে তো অভ্যস্ত তার বাড়ি যাওয়ার পথে। একটু সময় দিলাম, তো ভাবলাম যে সময়টা যেহেতু বসে আছে আবার ছিপ ফেলি। তো আবার পানিতে বসে ফেলার পরে, ছিপ ফেলার পরে এবার কিন্তু মাছ হলো। মাছ বলতে রুই এবং মৃগেল। সে অন্ধকারের মধ্যে আমরা প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি সাইজ, এরকম সাইজের 16 থেকে 17টা মাছ ধরা হলো। প্রায় আধমন মাছ হয়ে গেছে। এরপরে মানে আমরা মোহের মধ্যে পড়ে গেছি যে মাছ হচ্ছে। নৌকাতে এমন কোনো ব্যবস্থা ছিল না যে বড় জাল বা কিছু, তো মোটামুটি এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে কোনোভাবে, এবং আমাদের সাথে যে ব্যাগ বা তিরপল বা যেটা ছিল সেগুলো দিয়ে কোনো মধ্যে ঢেকে রাখা হচ্ছে। মাঝে মধ্যে মাছ আওয়াজ করছে, নড়াচড়া করছে, লাফানোর চেষ্টা করছে শুকনোতে থাকার কারণ। তো এক পর্যায়ে ফরিদ ভাই বলে বসলো যে অনেক রাত হয়ে গেছে, কিন্তু আনুমানিক তখন 9:45 বাজে। হ্যাঁ, তখনকার দিনে সেই ক্যাসিওর ঘড়ি ছিল, হাত ঘড়ি, চাপ দিলে লাইট জ্বলতো। দেখা গেল 9:45 বাজে, তো এখন ফেরা দরকার। তো আরেকটু চেষ্টা করলাম, তো দেখছি যে হ্যাঁ, নৌকো এখন ঠিক আগাচ্ছে। তো আমরা আগানো শুরু করতে যাচ্ছি। প্রায় 20-25 মিনিট আমরা নৌকা বাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এবার যে হ্যাঁ, আরো প্রায় 1 কিলো কি 1 কিলোর কম হবে আমাদের বাড়ির যে জায়গাটা, অর্থাৎ রাস্তার যে কর্নার, সেখানে কিন্তু লাইট ছিল সে সময়। সো দেখা যাচ্ছে বিলের যেখানে শেষে আমরা উঠবো সেই জায়গা দূর থেকে দেখা যাচ্ছে। এরকম জায়গায় চলে আসতে আসতে হঠাৎ করে নৌকো আবার একই অবস্থা, আটকে গেল। একই কাহিনী, আর যাচ্ছে না, নৌকো এগোচ্ছে না। খুব বিরক্তিকর কিন্তু বিষয়। তো এরকম করতে করতে আমরা আবার বিরক্ত হয়ে গেলাম। 15-20 মিনিট বসে আছে, আর ছিপ ফেলার ইচ্ছা নেই। 10টা বাজতে চললো, প্রায় রাত 10টা। তখন যেটা হলো যে বেশ কিছুক্ষণ পর হঠাৎ আমরা দেখলাম যে একজন লোক, পাশ থেকে একজন লোক হেঁটে আসছে পানির মধ্যে। টর্চ মারা হলো, বেশ বুড়ো শীর্ণকায় দেহের এক লোক, পানিতে কোমর পানি, হেঁটে আসছে। তো হেঁটে আসার পর উনি বললেন যে আপনারা কি মানে আটকে গেছেন, আমি কি ঠেলে দিব? তো বলা হলো হ্যাঁ ভাই, ঠেলে দেন। তো উনি অনেক ঠেলার চেষ্টা করলেন, তো ঠেলে দেখা যাচ্ছে যে নৌকাটা কিছুটা এগোলো আর কি, হয়তো বা তলে কিছু ছিল।
এগোনো হলো। তো ওনাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি পানিতে কি করছেন, এখানে তো কোমর পানির মতো। বলছে না আমি তো মাছ টাছ ধরি, এই জন্য এখানে। তো ফরিদ ভাই হচ্ছে খুব বুদ্ধিমান মানুষ, উনি প্রশ্ন করে বসলেন যে কাকা আপনি মাছ ধরেন তো আপনার ট্যাগ কোথায়? ট্যাগ ওয়ার্ডটা হচ্ছে এরকম যে যারা আগে মাছ ধরতো কোমরে একটা বাঁশের ঝুড়ি থাকতো, যদি কুচ দিয়ে বা হাত দিয়েও মাছ ধরতো, আগেকার দিনে অনেকে ছিল হাত দিয়ে মাছ ধরতো বিভিন্ন গর্তে গর্তে, কোমরে একটা বাঁশের ঝুড়ি থাকতো ঢাকনা সহ, যার মধ্যে মাছগুলো রাখা হতো। তাকে প্রশ্ন করলেন কাকা আপনার ট্যাগ কোথায়? তো উনি বললেন যে বাজান ট্যাগটা তো হারাই গেছে, আসতে যেয়ে কিছুতে একটা বেঁধে ছিল, যে ট্যাগটা পানিতে হারাই গেছে। উনি আর ওটা উঠাতে পারেন নাই, সাথে কুপিক ছিল না বা লাইটের ব্যবস্থা ছিল না এই কারণে। তো যাক বলা হলো যে ঠিক আছে কাকা বাড়ি কোন দিকে? তো বলছে এই তো সামনেই, ওইদিকে বিলেই যে উঠবো ওই পার দিয়েই। তো ওনাকে বলা হলো কাকা চলেন পারে উঠে পড়েন নৌকায় আগোই। তো আমরা আবার উনাকে উঠিয়ে নিয়ে আগানো হলো। ইন্টারেস্টিং বিষয়, এবার নৌকা চলছে ফুল স্পিডে, অর্থাৎ আমরা এগোচ্ছি, দূরত্ব আর কভার হচ্ছে না, দূরত্ব আর কভার হচ্ছে না। আমরা নৌকা বেয়ে চলেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, টাইম ঠিক দেখা হলো আধা ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু সেই যে আলো দেখতে পাচ্ছি আমরা ওই পর্যন্ত আমরা আর পৌঁছাতে পারছি না, কোনোভাবেই পৌঁছাতে পারছি না। তো তখন যেটা করা হলো সেটা হচ্ছে আবার দেখা হলো, বিষয়টা বোঝার চেষ্টা করা হলো। সমস্যা হচ্ছে যে একে তো অন্ধকার, কুপির তখন তেলও শেষ হয়ে এসেছে, আর এদিকে টর্চ লাইটের অবস্থাও ভালো না। তো তখন যেটা করা হলো অনেক কিছু বোঝার চেষ্টা করা হলো, নিচে কিছু আছে কিনা, না সবকিছু ঠিক। তো তখন আবার এই মুরব্বী বললেন যে আপনারা বসেন আমি নৌকাটা টেনে নিয়ে যাচ্ছি। তো নৌকাটা উনি নেমে হাত দিয়ে ধরে গুণ টানার মতো হাঁটতে হাঁটতে টানতে টানতে গেলেন। অদ্ভুত বিষয়, আমরা একটা জিনিস দেখলাম যে কিছু দূর যাওয়ার পর একটা ট্যাগ পড়লো। এই ট্যাগ হচ্ছে একটা ঢিপি, যে ঢিপির মধ্যে কিছু লোক বসে আছে, লোক বসে ওনারা হালকা আগুন জ্বালিয়ে, এটা কিন্তু আমরা এর আগে দেখিনি, বিকজ আমাদের ডিস্টেন্সটা যে পাড়ের ডিস্টেন্সটা দূর থেকে লাইট ততক্ষণই আছে, কিন্তু হঠাৎ করে কোত্থেকে যেন একটা ট্যাগ মানে একটা ঢিপি উদয় হলো যেখানে 5-6 জন লোক বসে আছে, এবং ওনারা বসে হালকা কিছু আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। মজার বিষয় তখন কিন্তু শীতকাল না, কিন্তু তারা আগুন পোহাচ্ছেন বসে বসে। তো ওই মুরব্বী ওরা বললেন যে তোরা এখানে এখনো আছিস, বাড়ি যাবি না? তো ওরা বললো যে না আমরা এখনো বাড়ি যাইনি, কিছুক্ষণ পরে বাড়ি যাব। তো তুই কোথা থেকে আসলি? ওই যে সামনে গেছিলাম, মনে মুরব্বী ওদের সাথে কথা বলা শুরু করলো, পানিতে দাঁড়ানো অবস্থা, এক হাতে নৌকা আমাদের মাথা ধরা, নৌকার গোলই, আর এদিকে উনি কথা বলছেন ওখানে। তো তখন বললো যে কিছু খাবার টাবার আছে নাকি, তোদের কাছে যদি কিছু খাবার টাবার থেকে থাকে, তো এই যে আমার সাথে এরা আছে, খাওয়া দাওয়া করেই যাক। তো বললো যে হ্যাঁ কিছু হালকা পাতলা খাবার আছে, ওই মিস্টার কুকি বিস্কুট, ইন্টারেস্টিং মিস্টার কুকি আছে বললো। তো যাই হোক নামলাম, নেমে আমরা একটু বসলাম 10 মিনিট ওখানেই ঢিপির উপরে, অনেকক্ষণ নৌকায় থেকে একটু শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ হয়ে গেছিল ওভাবে বসে থেকে। তো একটা জিনিস খেয়াল করলাম, এরা যে আগুনটা জ্বালিয়ে রেখেছে আগুনের না কোনো তাপ নেই, এটা আমরা অনেকেই খেয়াল করলাম। রাত বাজে তখন 12:15, টাইমটা তখন হয়ে গেছে 12:15। ফরিদ ভাই কিন্তু খুব বিচক্ষণ মানুষ, সে কিন্তু সবকিছু ট্র্যাক রাখছে এবং আমাদেরকে বলছে। রাত তখন বাজে 12:15 এবং ওরা আগুন জ্বালিয়ে যে আগুন পোহাচ্ছে, আগুনের কোনোই তাপ নাই, এবং সবাই কিন্তু আমরা একে অপরের দিকে চেহারা দিকে তাকাতে দেখলাম। এই পরিস্থিতিটা কিন্তু ভালো না, কারণ হিসাবে যে ডিস্টেন্সটা পানির মধ্যে, আমরা কিন্তু ইনফ্যাক্ট এখন শ্মশান ঘাটের মধ্যে আছি। তো বিস্কুট দেয়া হলো, দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে ওই মুরব্বী যে ছিল সে বললো যে আমার তো খুব খিদা পেয়েছে, আমার তো বিস্কুটে হবে না, অন্য কিছু খাবার আছে নাকি। তো বাকিরা বললো যে দেখ আশপাশে খুঁজে দেখ কোনো খাবার টাবার পাস কিনা। তো মুরব্বী তার মতো করে মাটির মধ্যে কি কি যেন খুঁজতে লাগলেন। তো যাক আমরা এর মাঝে কথা বলছি যে অনেক রাত হয়ে গেছে, আমাদের তো হয়তো খোঁজাখুঁজি করবে, কারণ অনেক আগে আমরা বেরোচ্ছি, আমাদের তো এত রাত পর্যন্ত বাইরে থাকার কথা না। এক পর্যায়ে আমরা খেয়াল করলাম যে এই যে মুরব্বী আছে, সে মুরব্বী আমাদের নৌকায় উঠে কিছু না কিছু একটা করছে, কি যেন খুঁজছে বা কিছু একটা করছে। একটু পরে ফরিদ ভাইয়ের হাতে টর্চ লাইট, ফরিদ ভাই যেটা করে ডাইরেক্ট টর্চ লাইটটা মেরে বসে, এবং টর্চ লাইট মেরে মানে মারার পরে আমরা যেটা দেখি, এটা
অ্যাকচুয়ালি বিভৎস না, এটাই হচ্ছে এই 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 ঘটনাটার খুব ইন্টারেস্টিং পয়েন্ট। উনি যেটা করছিল, উনি হচ্ছে হাঁ করে মুখে একটা মাছ ভরেছে, পুরা মাছ, এবং মাছের লেজটা মুখ থেকে বের হয়ে আছে এবং লেজটা নড়ছে। ওনার গলা এভাবে ফুলে আছে, মানে একটা আস্ত মাছ যদি আপনি একজন মানুষের মুখে ভরেন, একটা 1 কেজি থেকে 1.5 কেজি সাইজের মাছ, সেটা কিন্তু বেশ মোটা, প্রায় 1 বিঘা মোটা হবে। তার গলা দিয়ে অর্ধেক নেমে আছে, ভিতরে মুখ এরকম ফোলা, গলা দিয়ে এরকম উঁচু, মাছটা লেজ নাড়ছে। এবং এভাবে মুখ হাঁ করলে মানুষের চোখও কিন্তু বিভৎস রকম বড় হয়ে যায়। এইটা দেখার পরে হচ্ছে আমরা প্রচন্ড রকম ভয় পেয়ে যাই। সবাই ধরফর করে আমরা উঠে দাঁড়াই এবং দাঁড়িয়ে দেখি যে আমরা যে কজন দাঁড়িয়েছিলাম আমরা প্রত্যেকে পানির মধ্যে দাঁড়ানো। এটা ফিল করার পরে মানে আমরা হচ্ছে আকাশ থেকে পড়েছি। আমরা কোন দিকে দৌড়াবো, কোথায় দৌড়াবো, কি করব সেই কিছুই বুঝতে পারছিলাম না। আমরা কোনো মতে আল্লাহর নাম নিয়ে সবাই মিলে একজন আরেকজনের হাত ধরে আমরা যেটা করি, আমরা নৌকার দিকে দৌড় দিই। এবং ফরিদ ভাই বলে আল্লাহু আকবার বলে বসে বলে যে ধর। দিকবিদিক জ্ঞান শূন্য, আমি তো বয়সে তখন ছোট, আমি মামার হাত খামচে ধরে আছি। সবাই মিলে আমরা সেই নৌকার দিকে, নৌকাটা প্রায় 10 থেকে 12 হাত দূরে, সবাই মিলে কোনো মতে আমরা নৌকার দিকেই যাই সাহস করে। এবং মজার বিষয়, ওই মুরব্বী যে বসেছিল, মুরব্বী খুব সুন্দর মতো মানে খিলখিলি একটা হাসি দিয়ে আরো 2টো মাছ হাতে নিয়ে আমাদের দেখাচ্ছে, তোরাও খাবি। কিরকম যে ভয়াবহ অভিজ্ঞতা, এটা আপনারা যদি না সামনে চোখে দেখেন আপনারা এটা ফিল করতে পারবেন না। আমরা যখন কাছাকাছি চলে এসেছি, 1-2 হাত নৌকার কাছাকাছি, এই পানির মধ্যে মানে কোমর পানির মধ্যে কোনো মতে ঝাপাঝাপি করে চলে এসেছি, তখন এই লোকটা না লাফ দেয় পানির মধ্যে। ডুব সাঁতার যেরকম একদম জাম্প করা, এই 2টো মাছ নিয়ে লাফ দেয়। আমরা কোনো মতে নৌকার কাছাকাছি এসে নৌকাতে উঠি এবং উঠে ততক্ষণে ফরিদ ভাইয়ের টর্চ লাইট হচ্ছে পানিতে ভিজে গেছে এবং টর্চ লাইট আর জ্বলছে না। কোনো মতে নৌকায় উঠে বসি এবং উঠে বসে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে শুরু করি। পরিস্থিতি কি হলো, নিচ থেকে কেউ আবার আমাদের টান দিয়ে ধরে কিনা, বিভিন্ন রকম কৌতূহলী জিনিস আমাদের মনে আসছে। আমরা দোয়া কালাম পড়ছি। আমার মামা যেটা করে সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ে সবার শরীর বন্ধ করে দেয়। এবং আমরা এরপর একটা জিনিস খেয়াল করি, মানে আবহাওয়াটা কেমন জিনিস স্বাভাবিক হয়ে আসতে থাকে। তখন আমরা খেয়াল করি যে হ্যাঁ, আমাদের বাড়ির যে লাইটটা ছিল, অর্থাৎ রাস্তার কর্নারের যে লাইটটা, সেটা মোটামুটি 700-800 গজ দূরেই হবে। কোনো মতে হচ্ছে আমরা সাহস করে এরপর নৌকাটা বেয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসি, তাও প্রায় 20-25 মিনিট সময় লেগে যায়। এসে নৌকাটা কোনো মতে ঘাটে বেঁধে আমরা উপরে উঠে দাঁড়াই। ততক্ষণে দেখছি যে ওখানে আসলে অনেকে দাঁড়িয়ে আছে, বাড়ির লোকজন সবাই খোঁজাখুঁজি করেছে, আমাদের সবাই দাঁড়িয়ে আছে। তো লাইট ছিল সবার হাতে, এমনি তো স্ট্রিট লাইট আছে রাস্তায়, লাইট দিয়ে সবাই মারছে। তো আমরা উঠে সবাই একটা জিনিস খেয়াল করার চেষ্টা করি। ইনফ্যাক্ট ফরিদ ভাই কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে সামহাও খুবই পরিচিত ছিলেন। উনি উঠেই বলেন যে এই মাছগুলা দেখতো। আমরা উঠে আবার সবাই কোনো মতে, সাথে লোকজন আরো ছিল, 10-15 জন দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির লোকজন, সবাই মিলে টর্চ লাইট মেরে দেখে যে ওখানে যতগুলা মাছ আমাদের ছিল তার মধ্যে 80% মাছ নাই, আঁশ পড়ে আছে এবং 2-3টা মাছের মাথা আছে, মানে সরি মাথা নেই এবং বডিটুকু আছে, মানে কেউ যেন কামড় দিয়ে খেয়েছে, মাথাটা কামড় দিয়ে খেয়েছে। তো এরপরে হচ্ছে আমরা কোনো মতে সবাই বাড়ি ফিরি। পাশেই যে ঘাটটা ছিল, ঘাটলার পাশেই হচ্ছে সে এলাকার বেশ বড় মসজিদ। হুজুরকে ডাকা হলো, আমাদের সবাইকে দোয়া দরুদ পড়িয়ে মোট কথা তেল পড়া দেওয়া হয়। আমরা তেল পড়াটা গায়ে দিই। আমাদের তেমন কোনো অসুস্থতা বা কোনো কিছু হয়নি আল্লাহর রহমতে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই, ওখানে যারা ছিলেন অনেকেই আমরা প্রায় বছর খানেক একটা জিনিসে ভুগেছি। সেটা হচ্ছে আমরা প্রায় দুঃস্বপ্ন দেখতাম। এটা কোনো গায়েবী বা ভৌতিক কোনো এফেক্ট আছে কিনা এটা আমি বলতে পারবো না, তবে এতটুকু আমরা জানি যে আমরা এতটা শকড ছিলাম। আমরা প্রায় দেখতাম ওটা, যে মুখের মধ্যে অর্ধেক মাছ ভরা, মাছের লেজটা নড়ছে, গলা এরকম মোটা হয়েছে, চোখ বড় বড় এবং লেজ নড়ছে, এবং সে এইভাবেই গুঙিয়ে হাতে মাছ নিয়ে বসা, বলছে আরো খাবি, এরকম মানে কথাটা ছিল এরকম যে গোঙানো ভাষায়, আরো খাবি।
অনেকে শুনতো তোরা খাবি, এই 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 টাইপের আসলে ভয়েসটা। আল্লাহর মতো এরকম 1 বছর আমরা ভুগি আর কি সবাই, এরপরের কোনো সমস্যা হয়নি। এটা ছিল আমার ভৌতিক অভিজ্ঞতার লাইফের প্রথম মাছ ধরতে যাওয়ার প্রথম একটা অভিজ্ঞতা, যেটা আমরা চাক্ষুষ দেখেছি। তো পরবর্তীতে ফরিদ ভাইকে আমি বিভিন্ন সময় বা মামা বিভিন্ন সময় গুতাগুতি করতো যে তুমি আর কিছু দেখেছো, এরকম কি তোমার হয়? তো ফরিদ ভাই খালি হাসতো আর বলতো যে মামা বাড়ি এমন জায়গায় করেছি, ভূত তো কম জিনিস, এর চেয়ে আরো বড় জিনিসও মাঝে মধ্যে দেখতে হয়। ব্যাপার না, শরীর বন্ধ করে নেই, প্রতিদিন রাতে যখন বাড়ি যায় তখন কিছু না কিছু ঘটেই যাওয়ার পথে। তো এই ছিল আমার একটা অভিজ্ঞতা। জায়গাটার নাম বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু সঙ্গত কারণে আমি জায়গাটার নাম বলছি না। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে জায়গাটা, একেবারে প্রাণকেন্দ্রে। তো আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ভৌতিক অভিজ্ঞতা সবারই ভালো লাগে, কিন্তু আমি আশা করি এবং দোয়া করি যে কারো যেন সামনাসামনি এরকম কোনো অভিজ্ঞতা না হয়। আরো স্টোরি আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে, আমার যথেষ্ট এরকম স্টোরি এবং অভিজ্ঞতা রয়েছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন। ওনার বর্তমান ঠিকানা মালয়েশিয়াতে, আর ওনার দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর থানার নাজিরপুর গ্রামে। ওনার নাম বাবু। উনি মালয়েশিয়াতে একটি সুপার মার্কেটে চাকরি করেন। ওখানে ওনার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য, যেমন চিনি, তেল, লবণ, সস, নুডলস ইত্যাদি সহ নানান ধরনের পণ্য ওই সুপার মার্কেটের যে গ্যালারিগুলো রয়েছে, সাধারণত সুপার মার্কেটে গেলে আমরা দেখি যেখানে মালগুলো সাজানো থাকে যাতে ক্রেতারা কিনতে পারেন, ওই গ্যালারিগুলোতে সাজিয়ে রাখা। আর হচ্ছে যেখানে মাল কমে যাবে, যেখানে মাল প্রয়োজন, সেগুলো স্টোর রুম থেকে এনে ওই গ্যালারিতে রাখতে হবে। তো এটাই মূলত ওনার কাজ। তো কাজের ক্ষেত্রে অন্য মার্কেট থেকে উনি যখন ওনার যেই মার্কেটে ঘটনাটি ঘটেছিল ওই মার্কেটে নতুন আসেন, তখন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওনার ডিউটি ছিল, মানে 12 ঘন্টা ডিউটি। সব কিছু স্বাভাবিক, কিন্তু এখানে যারা কাজ করে মানে সাধারণ শ্রমিক, তাদেরকে দেখে ওনার কাছে মনে হয় যে তাদের মধ্যে কোনো একটা ভয় কাজ করে। ওখানে বিভিন্ন দেশের লোকজন আছে, ইন্দোনেশিয়ার লোকজন আছে, ফিলিপাইনের লোকজন রয়েছে, বাংলাদেশিরাও আছে। কিন্তু উনি কখনো কাউকে জিজ্ঞেস করেননি, যেহেতু উনি নতুন এসেছেন। নতুন এসে এই ধরনের কোনো বিষয় যদি জিজ্ঞেস করা হয়, দেখা গেল একটা কমপ্লেইন গেল তার নামে মালিকের কাছে, তখন একটা সমস্যা আর কি, এই জন্য উনি কিছু জিজ্ঞেস করেন নাই। তো একটি সুপার মার্কেটের যে বিগ স্টোর, এটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে গঠিত এবং ভেতরে অনেকগুলো বড় বড় গ্যালারি, এবং সেই গ্যালারিতে কিন্তু মাল রাখা হয়। একদিন সন্ধ্যাবেলায় আনুমানিক 7:30টার দিকে, যেখানে 7:30টা সন্ধ্যায় ধরা হয় আর কি। তো এইরকম সময় ওনার কাছে খবর আসে যে বা একটা রিকুইজিশন আসে বা চাহিদা আসে যে স্টোর থেকে কিছু তেল এবং সস আনতে হবে এবং সেটা গ্যালারিতে সাজিয়ে রাখতে হবে। কি পরিমাণ লাগবে সেটা উনি জেনে যান একজন দায়িত্বশীলের কাছ থেকে। তারপর উনি ওই স্টোরে যান। উনি যেই ট্রলিটা নিয়ে গিয়েছিলেন সেটা হচ্ছে এল শেপ, মানে এল আকৃতির একটি ট্রলি। আর উনি যখন ওই স্টোর রুমে গিয়েছিলেন তখনই ওনার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। উনি স্টোর রুমে যান, এমনিতে কিন্তু স্টোর রুমে আসলে লোকজন তেমন থাকে না, স্টোর রুম তো গোডাউন আর কি। তো উনি যখন গিয়েছেন তখন কেউ ছিল না। ওনাকে কি আনতে হবে সেই বিষয়গুলো বলে দেওয়া হয়, কারণ ওগুলো স্টোর রুমে ছিল এবং ওগুলো আলাদাভাবে কম্পিউটারে এন্ট্রি দিয়ে দেওয়া হয় যাতে করে উনি মাল নিয়ে খুব সহজে চলে আসতে পারে, নিচ থেকে এন্ট্রি দিয়ে দেয়। তো উনি যান সেখানে, যাওয়ার পরে তেল যেই পাশে থাকে তেলের কার্টুন আর কি, উনি ওই সাইডটাতে যান। যাওয়ার পরে ওই তেলের কার্টুন উনি ট্রলিতে রাখতে শুরু করেন। প্রথম কার্টুনটি উনি যখন রেখেছেন, তো দ্বিতীয় কার্টুনটি যখন তুলবেন, তোলার সময় ওনার মাথাটা উনি নিচু করেন, মানে রুকুর হালতে চলে যান আর কি। হঠাৎ করে ওনার মনে হলো ওনার মাথার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তো উনি সামনের দিকে তাকিয়ে দেখেন যে কেউ নাই। তো উনি ভাবেন এটা ওনার মনের ভুল। আবারও স্বাভাবিকভাবে দ্বিতীয় কার্টুন তেল উনি নিলেন ট্রলির উপরে।
তারপরে তেল নেওয়া তো শেষ, এখন উনি গেলেন হচ্ছে আরেকটু পাশেই সসের কার্টুন নেয়ার জন্য। যখনই সসের কার্টুন নেয়ার জন্য উনি মানে কিছুটা ঝুঁকেছেন, তখন ওনার কাছে মনে হলো পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোনো একজন মানুষ যদি থাকে তখন কিন্তু আপনি যদি ঝোঁকেন তাহলে হয়তো বা সামনে পেছনে বা দু পায়ের মাঝখানে যে ফাঁকা অংশ থাকে সেদিক দিয়ে কোনো একটা অবয়বের উপস্থিতি টের পাওয়া যায়। এরকম কিন্তু বোঝা যায়, স্পষ্ট বোঝা না গেলেও মানে হালকা অনুভব করা যায়। তো এরকম কোনো একটা অস্তিত্ব রয়েছে সেটাই কিন্তু ওনার কাছে মনে হয় আর কি। তো উনি আবার চারদিকে তাকান, দেখলেন যে না, কেউ তো নাই। তো উনি হালকা ভয় পান। তো উনি ভাবেন হয়তো বা কেউ মজা করছে। তো উনি ওই মালয়েশিয়ান ভাষায় উনি বলেন যে আডা কাওয়ান মাইন মাইন, মানে হচ্ছে কোনো বন্ধু আছো কি, আমার সাথে মজা করছো? তো কোনো সারা শব্দ নেই। তো উনি চিন্তা করলেন যে তাড়াতাড়ি এই জায়গা থেকে ভাগি। উনি তাড়াতাড়ি ওই সস যেই যতটুকু নেওয়ার প্রয়োজন ছিল, যতটুকু তাকে বলা হয়েছিল এবং কম্পিউটার এন্ট্রি দেওয়া হয়েছিল ততটুকু নিয়ে উনি দ্রুত ট্রলি ঘুরিয়ে যাওয়ার জন্য মানে যাত্রা শুরু করেছেন। কিন্তু হঠাৎ করে তার মনে হলো ট্রলিটা আটকে গেল এবং 1 সেন্টিমিটারও ট্রলিকে তিনি সরাতে পারছেন না। তো অনেক সময় হয় এরকম যে ট্রলির যে নিচে চাকাগুলো থাকে ওগুলো কিন্তু মানে প্রয়োজন অনুযায়ী একা একাই বেঁকে যায়। মানে যেদিকে আপনি ট্রলি সরাবেন চাকাগুলো অটো সেটা রোটেট করে, মানে মুভ করে। আপনারা যারা ট্রলি দেখেছেন তারা তো জানেন। তো অনেক সময় হয় কি ট্রলির চাকা কোনো একটা যদি আটকে যায় তখন সেটা ঠেলে নিতে কষ্ট হয়, যদি দুটো আটকে যায় তখন তো ট্রলি নড়েই না, এমন একটা অবস্থা হয়। তো উনি চিন্তা করেছেন কোনো চাকায় সমস্যা হয়েছে। তো উনি চাকা দেখার চেষ্টা করছেন। এখন চাকা যখন দেখার চেষ্টা করেন দেখেন যে না, চাকা তো একদম ঠিক আছে, সবগুলো চাকা ঠিক, ট্রলি চলছে না কেন? এটা ভাবছেন, হঠাৎ করে ওনার মনে হলো যে সামনের দিক থেকে একটা গরম বাতাস এসে ওনার গায়ে লাগে। তো এই গরম বাতাস এসে গায়ে লাগার পর ওনার এতটাই ভয় লাগে যে উনি ভয়ে ওই ট্রলি রেখেই চলে যাওয়া শুরু করেছেন। যাবার সময় স্টোররুমটা বেশ উঁচু, তো কি মনে করে উপর দিকে তাকিয়েছেন। ওনার কাছে মনে হচ্ছিল কিছু একটা উপরে আছে। তাকিয়ে উনি যেই দৃশ্যটা দেখতে পান সেটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি তাকাতেই দেখেন যে টিকটিকির মতো উল্টো হয়ে একটি অবয়ব ঝুলে আছে। দেখতে অনেকটা মেয়ে অবয়ব বলে মনে হলো ওনার কাছে। চোখ লাল, চুলগুলো এলোমেলো, বিভৎস একটি চেহারা। যেহেতু মাথা নিচের দিক দিয়ে ঝুলে আছে এই জন্য চুলগুলো কিন্তু নিচ দিকে ঝুলে আছে। এরকম বিভৎস একটি চেহারা দেখে উনি মানে এতটা ভয় পেয়েছেন উনি 1 ইঞ্চি নড়তেও পারছেন না। এবং আরো একটি ব্যাপার হলো যে উনি যে ওইখান থেকে চোখ সরাবেন, মানে মাথাটা ঘোরাবেন বা চোখ বন্ধ করবেন, ওনার মনে হচ্ছে উনি চোখের শুধু পলক ফেলা ছাড়া উনি চোখ বন্ধ করেও থাকতে পারছেন না, এমন একটা অবস্থা। আর ওনার কাছে মনে হচ্ছে যে উনি ওনার শরীরের উপর টোটালি কোনো নিয়ন্ত্রণ, মানে যে কোনো ধরনের নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেছেন। ওনার কাছে আরও মনে হচ্ছিল ওনার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। উনি কিছু বলতেও পারছেন না, হাঁটতেও পারছেন না, চোখ বন্ধও করতে পারছেন না, মাথাও নাড়াতে পারছেন না। ওই অবস্থাতে ওই অবয়বটি নাকি মালয় ভাষায় তাকে বলেছিল যে আর কতবার বলবো তোদেরকে, চলে যায় এখান থেকে, তোরা কেন বারবার আমাকে বিরক্ত করিস, তোদের কি জীবনের মায়া নেই? মানে ভয়ঙ্কর কণ্ঠে এটি বলেছিল। এরপর উনি মনে মনে দোয়া দরুদ যা পারছিলেন পড়ছিলেন, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। এরপরে ওনার কিছু মনে নাই। সকালে উনি দেখেন যে উনি ওনার রুমে শুয়ে আছেন, শরীরে প্রচন্ড ব্যথা আর জ্বর। তো সবাই বলল রাত 10টার সময় এক নেপালি সিকিউরিটি স্টোর রুম বন্ধ করতে গিয়ে তার গোঙানির আওয়াজ শুনে তাকে উদ্ধার করে। আলহামদুলিল্লাহ উনি 8 থেকে 10 দিন পর পুরোপুরি সুস্থ হয়ে যান, কিন্তু ওনাকে কাজ থেকে বিদায় দেয়া হয়। কারণ জানতে চাইলে সবাই বলে যে না, তারা জানে না। তবে হ্যাঁ, এক বয়স্ক আঙ্কেল ওনাকে বলল তাকে এখান থেকে বাদ দেওয়ার কারণ হলো সে যদি এই ঘটনা সবার কাছে বলে দেয় তাহলে এখানে কেউ কাজ করতে চাইবে না।
আর যদি কাস্টমাররা জানে তাহলে বেচাকেনাও কমে যাবে, তাই তাকে বাদ দিয়ে দিয়েছে। আর তাকে এটাও বলা হয় যে 2021 সালে কোনো এক কারণে এক ইন্দোনেশিয়ান মহিলা এখানে সুইসাইড করেছিল। লোকজন জানলে মার্কেটের সমস্যা হবে, এই জন্য মার্কেট কর্তৃপক্ষ এই লাশটাকে দাফন না করেই সাম্পা, মানে মালয়েশিয়ান ভাষায় সাম্পা মানে বড় ডাস্টবিনে ফেলে দিয়েছিল। এরপর তো লাশ পাওয়া গেছে, তারপরে বিভিন্ন পুলিশি কর্মকাণ্ড হয়েছে, কিন্তু মার্কেটে যে লাশ পাওয়া গেছে এই বিষয়টি ধামাচাপা দেওয়া হয় আর কি। আর এরপর থেকে ওখানে মানে ওই মার্কেটে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। সেই ঘটনা এখনো চলমান রয়েছে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। শুরু করছি আমাদের প্রথম ঘটনা। যিনি পাঠিয়েছেন তিনি মার্জিয়া মেহেজাবিন। উনি রিসেন্টলি আমাদেরকে দুর্দান্ত ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছেন। উনি যে ঘটনাগুলো লিখেছেন সেটা তার নিজের মায়ের মুখে শোনা। তখন তারা তেজগাঁর বাসিন্দা, তার বয়স তখন মাত্র কয়েকদিন ছিল। তিনি ছিলেন মল্লিক। এর অনেক মায়েরা বাচ্চাদেরকে এই ধরনের নাম নিয়ে কথা বলতেন। মল্লিক বলতে তার আগে তার মায়ের আরো একজন সন্তান যিনি নষ্ট হয়ে গিয়েছিল, এরকম পরবর্তী বাচ্চাটাকে নাকি মল্লিক বলা হয়। আর তাছাড়া তিনি ছিলেন 7 মাসের একজন অপুষ্ট বাচ্চা। জন্মের পর তার চোখও নাকি ফোটেনি, বেশ কিছুদিন নাকি তাকে ইনকিউবেটরে রাখা হয়েছিল। তো যেদিনের ঘটনা সেদিন তার আব্বু কাজের সুবাদে ঢাকার বাইরে ছিল। যেহেতু তিনি তার বাবা চাচাদের মধ্যে প্রথম কন্যা সন্তান এবং 7 মাসে পেটে থাকতে হয়ে গিয়েছিল, তাই তার আব্বু তার আম্মুকে নানু বাড়ি যেতে দেননি। কিন্তু যেহেতু তার আব্বুকে অফিসের কাজে ঢাকার বাইরে থাকতে হতো, কিছুদিন থাকতে হতো, তাছাড়া রাতে কাউকে না কাউকে সজাগ থাকতে হতো তার আম্মুকে সাপোর্ট দেওয়ার জন্য, তাই তার আব্বা তার মার সেজো খালা এবং তার নানুকে তাদের বাড়িতে নিয়ে আসেন। তার বয়স তখন কয়েকদিন ছিল আর কি। গ্রীষ্মকাল তখন প্রচণ্ড গরম, আর গরম থাকায় তার আম্মু তাকে নিয়ে খাটে ঘুমাতো, আর তার খালামণি ও নানু ফ্লোরিং করে নিচে ঘুমাতো। রাত তখন আনুমানিক 3টা বা তার বেশি কিছু সময়। সবাই তখন ঘুমেছিল। ঘুমানোর এক পর্যায়ে নাকি টিনের চালে মর্মর একটা শব্দ পাওয়া যাচ্ছিল। এই মর্মর শব্দে তার মার ঘুম ভেঙে যায়। তাদের তখন বাসাটা ছিল সেমি পাকা ঘর, মানে নিচে ফ্লোর করা, চারপাশে দেয়াল আর উপরে টিনের চাল। তাদের বাড়িতে টোটাল 7টা ঘর ছিল, 2টাতে তারা থাকতো আর 5টা রুম ভাড়া দেয়া ছিল। তো ঘুম ভাঙার পরপরই তার মার চোখ যায় চালের উপর। তার মা দেখতে পায় মাথার উপর আকাশটা দেখা যাচ্ছে, আর সেই সাথে সাথে তিনি দেখেন 2 হাতে 2টো চালে দুদিকে ফাঁক করে ধরে রেখেছে একটা অবয়ব। দেখে বোঝা যাচ্ছিল একটা পুরুষ আর একটা মহিলা। বারবার উকি দিচ্ছে। তার মা প্রচণ্ড ভয় পেয়ে যান এই দৃশ্য দেখে। তিনি এতটাই ভয় পান যে তিনি তার নানুর বা খালামণি কাউকে যে ডাকবেন সেই সাহসটুকু হারিয়ে ফেলেন। হঠাৎই তার কথা মনে পড়ে। তিনি তো তখন ছোট। তিনি সাথে সাথে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করে ফেলেন এবং তাকে কোলে নিয়ে কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে বুকের মাঝে শক্ত করে ধরে রাখেন। তো তিনি দেখেন এবার নাকি মহিলা অবয়বটা চালের সেই ফাঁকা অংশটা দিয়ে মাথা ঢুকিয়ে ঘরের চারপাশে তাকাচ্ছে, মনে হচ্ছে কিছু খুঁজছে। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর সেই মহিলা অবয়বটা ধীরে ধীরে দেয়াল বেয়ে নিচে নেমে আসে, খাটের উপর হাঁটু গেড়ে বসার পর 2টো লোমশ হাত বের করে দেয় এবং যেই তার আম্মার কোল থেকে তাকে নিতে যাবে তখন তার মা সজোরে একটা চিৎকার দেয়, আর চিৎকার দেওয়ার সাথে সাথে তার কানে ভেসে আসে আজানের শব্দ। এক লাফে অবয়বটা টিনের চালের উপর উঠে যায় আর নিমিষেই যেন উধাও হয়ে যায়। তার মা এবার খুবই জোরে যখন সাহস পেয়ে যায় তার নানু আর খালামণিকে ডাক দেয়। তখন তারা দুজনেই উঠে তাদের আম্মা সব বকাবকি করতে থাকে। তখন তার মার শরীর কাঁপছিল। তার খালামণি আর নানু তখন আম্মাকে শান্ত করে, দোয়া কালাম পড়ে এবং আম্মাকে ফু দেয়। সেদিনের পর থেকে তার মা এবং তার নানু
তাকে চোখে চোখে রাখা শুরু করে। যাক, আলহামদুলিল্লাহ এভাবে বেশ কিছুদিন চলার পর আর কোনো সমস্যা হয়নি। এরই মধ্যে তার আব্বুও বাসায় ফিরে আসেন এবং এসব ঘটনা শুনে তার আব্বু মসজিদের ইমাম সাহেব থেকে ভয়ের জন্য পানি পড়া নিয়ে আসে। এর বেশ কিছুদিন পর সবাই একটা ব্যাপার লক্ষ্য করে যে দিন দিন তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। হঠাৎ করে তার জ্বর চলে আসতো, কোনো কথা নাই বার্তা নাই, জ্বর চলে এসছে। বমি করতেন, খেতে চাইতেন না, শুকিয়ে কালো হয়ে যাচ্ছিলেন। তার আব্বুর তার অবস্থা এমন ছিল যে ডাক্তার দেখিয়েও ওষুধ এনে দেয় আর কি। তার আম্মু ওষুধ ঠিকইভাবে খাওয়াচ্ছিল, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। তিনি দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছিল। একটা সময় খাওয়া বন্ধ করে দেন এবং চোখও মেলতেন না, একদম নিথর হয়ে নাকি শুধু পড়ে থাকতেন। এদিকে তার আব্বু তার আম্মা তার এই অবস্থা দেখে তার আম্মুর সাথে খুব রাগারাগি করে। ডাক্তার দেখায়, ডাক্তারকে বলে তিনি বলেন হয়তো বাচ্চাকে ঠিকমতো ওষুধ খাওয়ানো হচ্ছে না। আর তখন তার আব্বুও ভাবে হয়তো তার মা তাকে ভুলে ওষুধ খাওয়ায় না বা ভুল ওষুধ খাওয়ায়। বাসায় এসে তার আব্বু বেশ রাগারাগি করে এবং নিজে সাথে থেকে ওষুধ খাওয়াতেন। কিন্তু তার বাবাও তিনি দেখলেন পরবর্তী সময়ে কাজ হচ্ছিল না। এরপর আবার ডাক্তার দেখানো হয়, কিন্তু তার অবস্থা আগের মতোই। তো এসব দেখে তাদের এক ভাড়াটিয়া আন্টি আর কি তার বাবাকে বলে যে আপনি মেয়েটাকে একটা কবিরাজ দেখান, দেখেন মেয়েটার অন্য সমস্যা থাকতে পারে। তো তার আব্বু অনেক রাগী মানুষ, সাফ না করে দেন। কিন্তু সেই আন্টি তার অবস্থা দেখে তার দাদিকে নিয়ে এসে অনুরোধ করে। তো অনুরোধের একটা পর্যায়ে তার বাবা রাজি হন। সেদিন বিকেলে সেই আন্টি তাকে নিয়ে তার আম্মুকে নিয়ে পাশের এলাকায় একজন কবিরাজের কাছে যান, যে জায়গাটা বর্তমানে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হিসেবে পরিচিত। সেখানে তখন ছোট্ট একটা রিক্সার গ্যারেজ ছিল। সেই গ্যারেজের মহাজন ছিলেন ওই কবিরাজ আঙ্কেল। তো সেখানে যাবার পর তিনি তাকে কোলে তুলে নেন এবং কোলে নিয়েই তার আম্মুকে বলেন যে মেয়েটার তো শেষ করে নিয়ে আসছেন আপনারা কি মানুষ? এটুকু বাচ্চা যার তার কাছে দিয়ে দেন কেমনে আপনারা? তো তার আম্মুর কোলে ফিরিয়ে দিয়ে বলেন যা নিয়ে যান আপনার বাচ্চা, আমি কিছু করতে পারবো না। তো একটু রাগ দেখালে তার আম্মা কান্না করে দেন, বলে দেখেন ভাই, আপনি তো আমার ভাইয়ের মতো, দয়া করে একটু দেখেন যদি কিছু করা যায়, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে একটু সাহায্য করেন, আমার একটাই মেয়ে। তো এসব বলে রিকোয়েস্ট করেন, প্রচুর জোরে জবরদস্তি করেন। একটা পর্যায়ে তার অবস্থা আসলেই খারাপ ছিল। তো অনুরোধের এক পর্যায়ে সেই আঙ্কেল রাজি হন, সেই কবিরাজ আঙ্কেল। তিনি আবারও তাকে কোলে তুলে নেন এবং কিছু ঝাড়ফুঁক এবং 1 বোতল পানি আর সরিষার তেল পরা দেন, আর বলে দেন এগুলোকে 7 দিন ফলো করতে এবং তাকে দিয়ে দেন। এভাবে 1 দিন 2 দিন ঝাড়ফুঁক করে 3য় দিন ঝাড়ফুঁক শেষ করে যেদিন তার আম্মা তাকে নিয়ে বাসায় ফিরছিল, তখন এতদিন পর নাকি তার মার কাঁধে মাথা রাখা অবস্থায় তার তোয়ালের ফাঁকা দিয়ে মাথাটা বের করে গাড়ির শব্দ পেয়ে সে এদিক ওদিক তাকাচ্ছিলেন, মাথা নাড়াচাড়া করছিলেন, তার মার দিকে তাকাচ্ছিলেন। তার মা খুব খুশি হয়েছিল যে অনেক দিন পর বাচ্চাটা চোখ মেলল। তো সেদিন যখন তিনি ঘটনা বলছিলেন তখনও তার মায়ের সেই খুশিটা প্রকাশ পাচ্ছিল। তো ঝাড়ফুঁকের 7 দিন পর আল্লাহর রহমতে তিনি পুরোপুরি সুস্থ হন এবং সেদিন ঝাড়ানোর জন্য তার আম্মার সাথে তার আব্বু কবিরাজ আঙ্কেলের কাছে যান এবং সেদিন তার আব্বু আম্মুকে বলেন যে আব্বুকে একজন মহিলা পছন্দ করেন এবং আব্বু এটা জানার পর সেই মহিলাকে ফিরিয়ে দেন। পরে রাগের বশবর্তী হয়ে সেই মহিলা কোনোভাবে তাদের এক ভাড়াটিয়ার মাধ্যমে নখ এবং চুল কালেক্ট করে নেন এবং সেগুলোকে দিয়ে তাদের পরিবারকে বান মারার চেষ্টা করেন। 21 দিনের মেয়াদের বান, যার মধ্যে অলরেডি 14 দিন পার হয়ে গেছিল। কিন্তু আল্লাহর রহমতে সেই লোকের উসিলায় তিনি এই বিপদ থেকে উদ্ধার হন। এটাই ছিল একটা 100% সত্য ঘটনা। মার্জিয়া মেহজাবিন আপু পাঠিয়েছেন। আমরা ঘটনা এখানেই শেষ করছি না, আমরা আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাবো। ভোলার চর ফ্যাশন এলাকার একটি ঘটনা। তো জহির যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে জহির এবং ভোলার চর ফ্যাশন নামের কোনো একটা গ্রামে তিনি বসবাস করতেন। জহিরের পরিবার বলতে তার বাবা এবং বাবার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ তার সৎ মা পরিবার ভিতরে ছিলেন। জহির গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা বাজারে মিষ্টির দোকানে কাজ করতেন। বাজারটা বাসা থেকে বেশ দূরে এবং যেতে আসতে মাঝখানে অনেকটা পাকা রাস্তা, তারপর একটা বাঁশঝাড়, তার কিছুটা পরে একটা ছোট পুকুর
তারপর বেশ খানিকটা ফাঁকা মাঠের পর তাদের বাড়ি। তো বেশ ঘন ঘন জঙ্গল পার হয়ে যেতে হয় আর কি। জহিরদের বাজারে মিষ্টির দোকান একটা মিষ্টির দোকান হতে সেখানে বৃহস্পতিবারে প্রচণ্ড ভিড় থাকে, বেশ অর্ডার থাকতো। আর যেহেতু মিষ্টিগুলো শুক্রবার সকালে ডেলিভারি দিতে হতো, তাই প্রতি বৃহস্পতিবার জহিরদের বাড়ি ফিরতে বেশ রাত হতো। তো এমন এক বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে জহির বাড়ি ফিরছিল। হাঁটতে হাঁটতে জহির যখন পাকা রাস্তা শেষ করে বাঁশঝাড়ের কাছে আসে, তখনই জহির দেখতে পায় বাঁশঝাড়ের নিচে সাদা কাফনে মোড়ানো একটা বড় লাশ পড়ে আছে। লাশটা আনুমানিকভাবে বেশ বড়। বাঁশঝাড়ের রাস্তার বেশ প্রশস্ত থাকায় লাশটার মাথা দেখা যাচ্ছিল না। এতটাই বড় ছিল লাশটা, জহির ভয় পেয়ে যায়। তার হাত পা ঠান্ডার অবশ হয়ে আসে। তো ইতোমধ্যে লাশটা ধীরে ধীরে ওর সামনেই নড়তে শুরু করে। এক সময় লাশটা উঠে দাঁড়ায় এবং কাফনের কাপড়টা মুখ থেকে সরে যায়। সরে বেশ খানিকটা নিচু হয়ে জহিরের মুখের কাছে চলে আসে। জহির দেখে সেই লাশটার মুখ একেবারে গলা পর্যন্ত পচে গিয়ে গলে গলে পড়ছে, যেমনটা মোম গলে গলে পড়ে ঠিক সেরকম। চোখের কোটর দুটো একদম ফাঁকা, কিচ্ছু নেই। সেখানে দুটো গর্ত ছাড়া আর কিছুটাই দেখা যাচ্ছিল না। আর এতটাই বাজে গন্ধ আসছিল যে ভয় আর গন্ধে জহিরের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। অনেক চেষ্টা করেও দোয়া পড়তে পারছিল না জহির। এদিকে লাশটা শুধুই হেসে যাচ্ছিল, কিছু বলছিল না। এভাবে কতক্ষণ সময় পার হয়েছে জহির জানতেন না। হঠাৎ জহির দেখতে পায় একজন খুব সুদর্শন, মিষ্টি, নুরানি চেহারার মানুষ জহিরের ডান পাশে এসে দাঁড়িয়েছে। তাকে দেখেই সেই লাশটা এক ঝটকায় অনেক দূরে ছিটকে পড়ল। জহির শুধু একবার আল্লাহ বলে চিৎকার দিতে পেরেছে, তারপরে জহিরের আর কিছু মনে নেই। 3 দিন পর জহিরের প্রপার জ্ঞান ফিরে। জানতে পারে সেদিন ভোরবেলা নাকি একদল মাছ বিক্রেতা মাছ কেনার জন্য বাজারের দিকে যাওয়ার সময় জহিরকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পায় এবং তারা ধরাধরি করে পরে বাড়ি পৌঁছে দেয়। যেহেতু জহির এই গ্রামের ছেলে, আর তাছাড়া ভালো এবং ভদ্র ছেলে হিসেবে সবাই জানে, তাই সবাই ওকে ভালোও জানে এবং সুনামও আছে। তাই ভেবেছিল রাত বিরাতে হয়তো খারাপ কিছু দেখে ফেলেছে, খুবই স্বাভাবিক, ভয় পেতে পারে। তাই জহিরের বাবা এলাকার ইমাম সাহেব দিয়ে জহিরকে ঝাড়ফুঁক করান। মোটামুটি কয়েকদিন জহিরের আর কোনো সমস্যা হয় না। জহির সবাই ভাবে হয়তো আর কোনো সমস্যা হওয়ার চান্স নাই। তাই জহির আবারও তার কাজে ফেরত যায়। বেশ কিছুদিন পার হয়, কয়েক সপ্তাহ। এক রাতে জহির তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে স্বপ্নে দেখে কেউ একজন তার ঘরে প্রবেশ করলো এবং ঠিক তার মাথার কাছে এসে দাঁড়ালো। অবয়বটার হাতে ছিল একটা রুমাল। সে রুমালটা উঁচু করে ধরে কিছু পড়ছিল। জহির অবয়বটার মুখ দেখার জন্য চোখ মেলে তাকায় এবং দেখে এটা আর কেউ না, সেই যে বাঁশঝাড়ে দেখেছিল সেই গলিত লাশটা। আজ তার মুখটা কেমন যেন লোভনীয়ভাবে জহিরের দিকে তাকিয়ে আছে। চোখের মনি না থাকায় সত্ত্বেও তার লোভটা বোঝা যাচ্ছিল বেশ ভালোভাবেই। জহির চিৎকার দিতে যাবে, এমন সময় কিছু বুঝে ওঠার আগেই সে অবয়বটা তার হাতে থাকা রুমাল দিয়ে জহিরের মুখটা চেপে ধরে। নিঃশ্বাস নিতে না পেরে জহির হাত পা ছোটাছুটি করতে থাকে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিল না। কিছুক্ষণ এভাবে রাখার পর অবয়বটা বলে, কি রে, খাওয়াবি নাকি মিষ্টি? না থাক, তোর মিষ্টি খাওয়াতে হবে না, তোর রক্তের তৃষ্ণায় আমি বড়ই পিপাসিত। এটা বলেই অট্ট হাসি হেসে ওঠে। জহিরকে বাহিরে ছুঁড়ে ফেলে সে বাতাসে মিলিয়ে যায়। এদিকে জহিরের কানে আজানের শব্দ ভেসে আসে, আবারও জ্ঞান হারায়। সকালে তার বাবা তাকে প্রথমে দেখতে পেয়ে ঘরে নিয়ে আসেন। অনেকক্ষণ মাথায় পানি দেবার পর জহিরের জ্ঞান ফেরে ঠিকই, কিন্তু সে কিছুই বলে না। কি হয়েছে, কিভাবে ঘটেছে, তার সাথে কেনই ঘটল, সে বাইরে পড়েছিল। জহির একদম চুপ ছিল, একদম। জহির চুপচাপ হয়ে গেল। সারাদিন কোনো কথা বলে না, খায় না, কেবলই তার চোখে মুখে ভয়। ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ জহিরের সৎ মা খুব আগ্রহ নিয়ে কবিরাজ নিয়ে আসেন। প্রতি শনি মঙ্গলবার কবিরাজ এসে জহিরকে নিয়ে কিছু রিচুয়াল করে, আর জহির শুধু চিৎকার করে।
দিন দিন জহিরের অবস্থার অবনতি হতে দেখে তাকে জহিরের সৎ মায়ের কবিরাজি চিকিৎসা নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখে জহিরের বাবার আর ভালো লাগে না। কারণ জহিরের সৎ মা কখনোই জহিরকে আসলে ভালো চোখে দেখেননি। হঠাৎ তার এই দরদটা আসলে তার জহিরের বাবা নিতে পারছিল না। জহিরের বাবা প্রায় 2 মাস গোপনে এদিক সেদিক খুঁজতে খুঁজতে জহিরের একদিন এক আলেমের সন্ধান পান, যিনি তার গ্রাম থেকে 2 গ্রাম পরেই থাকেন। একদিন সন্ধ্যায় জহিরের বাবা তার ছেলে জহিরকে নিয়ে হাঁটতে যাওয়ার কথা বলে সেই আলেমের কাছে যান। যখন তারা ওই আলেমের বাড়িতে পৌঁছান, তখন আলেম সাহেবকে দেখেই 2 মাস পর জহির প্রথম কথা বলে। সে আলেমের দিকে তাকিয়ে বলে, আরে মৌলভী সাহেব যে, আহা, শুধু 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 আপনার চেহারাটা দেখতে হলো। আর তার বাবার দিকে তাকিয়ে বলে, জয়নাল মিয়া, তুই কাজটা ভালো করলি না, শুধু শুধু মৌলভীরে ঝামেলায় জড়াইলি। মৌলভী সাহেব যা শোনেন আপনি এসব থেকে দূরে থাকেন। কী লাভ অল্প স্বল্প পয়সার জন্য সন্তান হারা হবার। আলেম ধমক দিয়ে বলে, এই বেটা তুই চুপ থাক, আর বল কেন এই ছেলের পেছনে লেগেছিস, কোন ক্ষতি করেছিস সে তোর। তখন জহিরের ভেতরে থাকা যে তাকে আটকে রেখেছে তার ভেতরে ঢুকেছিল আবার বলে ওঠে, তুই কি আমাকে ডেকেছিস? আমি নিজেই তোর জন্য আসলাম আর তুই আমাকে সম্মান না করে ঝাড়িয়ে দিচ্ছিস। আচ্ছা থাক, তোর ছোট বাচ্চাটার নরম কলিজাটা আমার বেশ ভালো লেগেছে, তাই তোকে আর রাগ দেখালাম না। ওইদিকে হুজুরের রাগে ফেটে পড়ছিলেন, তবুও দাঁতে দাঁত চেপে শুনছিলেন সব। জহির আবার বলল, শোন মৌলভী, এই যে ছেলেটার উপর আমার কোনো রাগ ছিল না, কিন্তু তোরা মানুষটা তো নিকৃষ্ট। শোন, জয়নাল মিয়ার বউ এই ছেলেকে মারার জন্য অমুক কবিরের কাছে যায়, আর সেই কবিরাজকে দিয়ে আমাকে মন খুশি করা ভোগ দেয়, যার মধ্যে এই ছেলেটাও আছে। আমি সন্তুষ্ট হয়েছি জয়নাল মিয়ার বউয়ের ভোগে, তাই আমি কথা দিয়েছি ছেলেকে আমি শেষ করে দেব। এই ছেলে আমার ভোগ, আর আমি কথা রাখবো, তুই কিছুই করতে পারবি না। আমি গেলাম রে, আবার আসবো বলেই জহিরের ভেতর থাকা জিনটা চলে যায়। সেদিন হুজুর পানি পড়া আর কিছু তাবিজ দিয়ে তাদের বাড়ি চলে যেতে বলেন। জহিরের বাবা মাওলানা সাহেবের হাত ধরে কেঁদে ফেলেন আর মনে মনে ভাবেন যে তার জন্যই আজ তার মা মরা ছেলেটার এই অবস্থা। মাওলানা সাহেব তাকে সান্ত্বনা দিয়ে শান্ত থাকতে বলেন, কোনো কিছু যেন জহিরের সৎ মা টের না পায় সেটাও প্রপারলি পরিষ্কার বলে দেন এবং বলেন তিনি রাতে ধ্যানে বসবেন, আগামীকাল কী করা যায় সেটার ব্যবস্থা করবেন। এদিকে জহিরের বাবা যখন জহিরকে নিয়ে বাড়ি ফেরেন তখন রাত প্রায় 12টার কাছাকাছি। তিনি ঘরে ফিরে যখন জহিরের সৎ মাকে ডাকেন, সে ঘরে ছিল না। জহিরের বাবা তখন ভাবেন হয়তো সে কোনোভাবে সব জানতে পেরে গেছে এবং ভয়ে পালিয়েছে। জহিরের অবস্থা খুব করুণ এবং ছেলেটা একা একা হাঁটতে চলতেও পারছিল না, এতটুকু শক্তি ছিল না। জয়নাল মিয়া ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চিন্তা করতে থাকে আগামীকাল কি হবে, কি জানতে পারবে। সেসব ভাবতে ভাবতে একসময় তার তন্দ্রা লেগে আসে। ভোরবেলা গ্রামের লোকজন এসে জয়নাল মিয়াকে ডাকতে থাকেন। জয়নাল মিয়া হকচকিয়ে ওঠেন এবং বাহিরে বের হন। তারপর গ্রামের মানুষ বলে ভোরবেলা সেই পুকুরের মালিক অজু করতে যায় ও পুকুর পাড়ে যান, গিয়ে দেখেন একটা মহিলা উপুর করা অবস্থায় পুকুরে গেঁথে দেওয়া। পরে আরও কয়েকজনকে ডাকলে তারা এসে কাপড় দেখে বলেন এটা জয়নাল মিয়ার স্ত্রী। জয়নাল মিয়া মানুষজনের সাথে সেখানে যান, গিয়ে দেখেন আসলেই তার স্ত্রীকে কেউ মাথা নিচে দিয়ে একদম বুক পর্যন্ত গেঁথে গেছে। পুলিশকে জানানো হয়, তারা এসে লাশ নিয়ে যায়, কিন্তু কোনো সলিউশন বুঝতে পারে না যেটা সলিউশন বের করবে কিভাবে। তবে যখন লাশটা কাদা থেকে বের করা হয় তখন দেখা যায় লাশের মুখের ভেতর একটা পুটলি ঢুকিয়ে দেয়া, আর 2 গালে অসম্ভব বড় 2টি হাতের ছাপ ছিল, যেমন কাউকে থাপ্পড় দিলে দাগ পড়ে যায় ঠিক সেরকম। পুলিশ সেই পুটলিটা ফেলে গিয়েছিল, কেন ফেলে গিয়েছিল তারও কোনো কারণ জানা যায়নি। যাই হোক, সেদিন বিকেলে আলেম সাহেব নিজেই জহিরদের বাড়িতে আসেন এবং তিনি এসে বলেন যে জহিরের সাথে খুব খারাপ কিছু করা হয়ে গেছে, তাছাড়া এমন বাজেভাবে ছেলেটাকে কালো জাদু করা হয়েছে যে এখন জহিরকে বাঁচানো মুশকিল, আর জহির যে পর্যায়ে আছে সেখান থেকে তিনি কিছু করতে পারবেন না। এই কথা শুনে জহিরের বাবা কান্নায় ভেঙে পড়েন এবং আলেম সাহেবকে পুটলির কথা বলেন। আলেম সাহেব পুটলিটা হাতে নিয়ে কিছুক্ষণ তদবির করার পর পুটলিটা খোলেন এবং দেখেন
পুটলির ভেতর একটা রুমাল, যার 4টা কোণাই কাটা, তার ভেতর কিছু মাটি, নখ, চুল, কিছু শুকনো মাংস, তবে কিসের মাংস তিনি বলেননি, এবং একটা তাবিজ যা ছিল সম্পূর্ণ রক্তে ভেজা। আশ্চর্যের বিষয় হলো এতটা সময় কাদা মাটি পানির নিচে থাকার পরও খোলার পর পুটলিটার ভেতরের কিছুতে 1 ফোঁটা পানিতে ভেজা নেই, আর কাদা মাটি ছিটে ফোঁটাও লাগেনি। সেগুলো 1 ফোঁটাও মানে কাদা মাটি লাগেনি সেগুলোর গায়ে। তো কবিরাজ জহিরকে ঝাড়ফুঁক করে সেদিন পুটলিটা নিয়ে চলে যান। 2 দিন পর হঠাৎ জহিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন খোঁজার পর না পেয়ে সবাই যখন বাড়ি ফিরছিল, তখন সেই বাঁশঝাড়ের ভেতর পাওয়া যায় জহিরের ক্ষতবিক্ষত লাশ দেখে মনে হয়েছিল যে কোনো হিংস্র প্রাণী খুবলে নিয়ে খেয়েছে। জহিরের কলিজাটার চোখ উপড়ে ফেলা হয়েছে, বুকের পাঁজরটা থেতলে দেওয়া ছিল, শরীরের বিভিন্ন স্থানে বড় বড় আঁচড়ের দাগ, আঁচড়ে উঠে যাওয়া চামড়া, মাছি ভনভন করছিল সেইটির উপরে। এসব দেখে জহিরের বাবা পাগল প্রায় অবস্থা। পুলিশ এসে জহিরের লাশ নিয়ে যায়। পোস্টমর্টেম শেষ করে 2 দিন পর লাশ ফেরত দিয়ে যায়। লাশ দাফন সম্পন্ন করা হয়। এরপর থেকে অনেকেই জহিরকে দেখতে পেত বাড়ির আশেপাশে, কখনো কান্নারত অবস্থায়। পরে আলেম সাহেবের মাধ্যমে জানা যায় জহিরকে সেই জিনি মেরে ফেলেছে, যাকে তার সৎ মা কবিরাজ দ্বারা জহিরের উপর চালান করেছিল। আর জহির যখন মিষ্টির দোকানে কাজ করত, তখন এক বুজুর্গ জিন সেই দোকানে মিষ্টি কিনতে আসতেন এবং জহিরের আচরণ তাকে বেশ পছন্দ করতেন। জহির যেদিন প্রথম বাঁশঝাড়ে লাশ দেখেছিল, সেদিনই জহিরকে মেরে ফেলতো এই শয়তান। কিন্তু ওই বুজুর্গ জিনটার কারণে আসলে মারতে পারে নাই। তিনি অনেক দিন দূরে থাকার কারণে জহিরের খোঁজ নিতে পারেননি। যখন খোঁজ নিতে আসেন, তিনি বুঝতে পারেন জহিরের উপর আরও ভয়ঙ্কর কালো জাদু করা হয়ে করেছে তার সৎ মা। তাই তিনি রাগে ক্ষোভে জহিরের সৎ মাকে মেরে ফেলেন এবং সেই জাদু করা পুটলিটা তুলে ফেলেন নষ্ট করার জন্য। কিন্তু নষ্ট করার পর তিনি বুঝতে পারেন জহির ততদিনের ভেতর থেকে শেষ হয়ে গেছে, তাকে আর কিছু করা সম্ভব না। তো এটাই ছিল জহিরের পরিণতি, এবং মার্জিয়া মেহজাবিন আপুকে তার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আব্দুর রব সাহেবের কথা বলি। আব্দুর রব সাহেবের ঘটনা ইনশাল্লাহ আমরা ঈদে প্রচার করব। তার সাথে কথা হচ্ছিল, আব্দুর রব সাহেবের সাথে কথা বলা অবস্থায় আমি যখন কথা বলছিলাম তখন বাংলাদেশে তাহাজ্জুদের ওয়াক্ত। তো আমি ফোন দিয়েছি, আমি মনে করেছিলাম তিনি সজাগ। আমি যখন ফোন দিয়েছি তখন ফোন ধরলো। তো তিনি বলছিলেন যে তিনি অনেক দূরে আসছেন এবং দূরে আসছেন, একটা ছোট জামাত নিয়ে এসছেন এবং প্রায় 10 জনের জামাত বলতে হচ্ছে একটা মসজিদে তিনি গেছেন, সেখানে একটা মসজিদের উদ্বোধনও হবে। তো মসজিদ যিনি উদ্বোধন করবেন তিনি আমাদের আব্দুর রব সাহেবের মসজিদে প্রায় সময় নামাজ পড়তেন। তাদের গ্রামে একটি নতুন মসজিদ বানানো হয়েছে, সেই মসজিদের উদ্বোধন উপলক্ষে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি তো ফিরবেন কখন? ইলেকট্রিসিটি ছিল না, জন্য ঘুম আসছিল না, তো তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন তিনি। বললো যে ইলেকট্রিসিটি নাকি একদমই থাকছে না বেশ কিছুদিন যাবত। তো উনি আরও 2 দিন থাকবে সে জায়গায়। 2 দিন কেন থাকবেন সেটার জন্য তিনি আমাকে যখন কিছু বলতে যাবেন তখন বললেন যে আসলে আমি আপনাকে কিছু বলতে পারছি না, এই মুহূর্তে আমার ঘরে আমি আর একা নাই, তো আমি আর কিছু না বলি। যদি আপনাকে কিছু বলতে হয় আমি ঢাকায় যেয়ে বলবো, তবে দোয়া করবেন আমার জন্য যাতে আমি আপনাকে ঈদের আগে দিয়ে জিনিসটাকে লিখে পাঠাতে পারি। আসলে লিখে পাঠানোর জন্য 1 নম্বর আমার কিছু রিসোর্সেস দরকার হয়, 2 নম্বর হচ্ছে আমার কিছু সময়ের দরকার হয়। তো আমি কোনোটাই সাথে করে নিয়ে আসিনি। আমি ঢাকায় যে কিছুক্ষণ সময় পাবো তখন আমি যদি লিখতে পারি আমি আপনাকে পাঠিয়ে দেব। তো আমি অনেক জোর জবরদস্তি করি যে তিনি যেন আমাকে এই ঘটনাটা পাঠান, যেটা তিনি দূরে গেছেন একটা জায়গার মসজিদ উদ্বোধনের জন্য। মসজিদ উদ্বোধন বলতে সেই মসজিদটা বানানো শেষ হয়েছে এবং সেই মসজিদের আশেপাশে কি হচ্ছে বা কিছু হয়েছে কি না সেটার ব্যাপারে তিনি আমাকে কিছুই বলেননি। তবে বলছেন যে ঢাকায় এসে কিছু পাঠাবেন, সেটা ওই এলাকা ঘিরে বা ওই এলাকা রিলেটেড, আমি জানি না কিচ্ছুই। তো আশা করছি ভালো কিছুই পাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন এবং ভালো কাতারে আছেন। বরাবরের মতো আমি আবারও চলে আসলাম নতুন একটা ঘটনা নিয়ে। আমি আশা করতেছি যে এই ঘটনা আপনি শুনলে অবশ্যই আপনি বা আপনার অডিয়েন্স সহ সকলেরই একদম রক্ত জমে যাবে, আপনাদের শরীরটাও ভীষণ বরফের মতো ঠান্ডা হয়ে যাবে।
আশা করছি যে এই গল্পটা খুব ভয়ানক হবে, যা ইতিপূর্বে এরকম ভয় আপনারা কখনো দেখেননি বা অনুভব করতে পারেননি। তো আজকে যে ভয়টা হবে, যে গল্পটা হবে, সেই গল্প শোনার পরে আপনি আপনার ঘর থেকে একা বেরোতেও ভয়ে কাঁপুচুপি করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ঘটনা। একটা ছোট্ট গ্রাম, চারপাশে ঘন জঙ্গল আর পুরনো কবরস্থান। গ্রামের সবাই জানতো রাত 12টার পর কেউ বাইরে বের হয় না, কারণ ঠিক মধ্যরাতে কেউ একজন ডাক দেয়, এই শুনতে পাচ্ছ? প্রথমে খুব আস্তে, এরপর পর্যায়ক্রমে ধীরে ধীরে সে আওয়াজটা কাছে আসে এবং জোরে জোরে শুনতে পাওয়া যায়। একদিন শহর থেকে নতুন এক ছেলে গ্রামে এলো। সে আবার এসব কুসংস্কার একদমই বিশ্বাস করতো না। সেদিন রাত ঠিক 12:13। হঠাৎ সে শুনতে পেল, এই দরজা খোলো। সে ভাবলো হয়তো কেউ মজা করছে। সে দরজা খুলে বাইরে তাকাতেই দেখলো যে বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা ভেজা পায়ের ছাপ দেখাতেছে স্পষ্ট। ঠিক তার দরজার সামনে থেকে জঙ্গলের দিকে গেছে হাঁটতে হাঁটতে। এই যেন এক বিশাল কৌতূহল যা তাকে টানলো জঙ্গলের দিকে। তো সে পায়ের ছাপ অনুসরণ করে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর আবার সে কণ্ঠ, তুমি আসছো, ভালো করেছো। সে পেছনে ঘুরতে দেখলো এক মহিলা দাঁড়িয়ে আছে। চোখ দুটো একদম সাদা, মুখে অদ্ভুত হাসি। মহিলা বলল, অনেকদিন পর কেউ আমার ডাকে সাড়া দিয়েছে। কেউ আমার ডাক শুনে আমাকে ফলো করে আমার পিছু নিয়েছে। ব্যাপারটা খুব ভালো লাগলো। কিন্তু সেই মহিলাকে দেখার পরে ওই ছেলেটা ভয়ে দৌড়তে চাইল, কিন্তু তার পা যেন বরফের মতো আটকে আছে। পা যেন কোনোভাবেই নড়ছে না। মহিলা ধীরে ধীরে কাছে এসে তাকে বলছে যে এখন তুমি আর এখান থেকে যেতে পারবে না, কারণ এখানে আসা খুবই সহজ, কিন্তু এখান থেকে বের হওয়া বড্ড মুশকিল। তাই খামাখা জোরাজোরি না করে এখানে থাকো, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। পরের দিন সকালে গ্রামের লোকজন জঙ্গলের পাশে ওই ছেলেরা জুতা খুঁজে পেল, কিন্তু ছেলেটা তাকে আর কখনোই পাওয়া যায়নি। আর সেই রাত থেকে মধ্যরাতে এখনো শোনা যায়, ওই শুনছো, দরজাটা খোলো। এরপর পরের দিন রাত তখন প্রায় 2টা বাজে। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। তো রাশেদ নামের একটা ছেলে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা ছিল পুরোপুরি ফাঁকা, দুপাশে ঘন গাছ, একটা নির্জন গ্রাম্য রাস্তা। হঠাৎ সে সামনে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, চুলগুলো এলোমেলোভাবে মুখ ঢেকে রেখেছে। রাশেদ একটু ভয় পেয়ে কিন্তু ভাবলো হয়তো কোনো বিপদ পড়েছে। সে বাইক থামিয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন বোন? মহিলা খুব ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অদ্ভুত কিন্তু ফ্যাকাশে, যেন তার চোখে কোনো প্রকার প্রাণ নেই। সে মৃদু কণ্ঠে বলল, আমাকে একটু সামনে নামিয়ে দিবেন? রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও সাহস করে সে বলল, আচ্ছা উঠুন বাইকের পেছনে। মহিলা তখন বাইকের পেছনে হাঁটাহাঁটি পা করে বসে পড়ল। বাইক আবারও চলতে শুরু করলো। কিছুক্ষণ পর রাশেদ টের পেল বাইকের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যেন পিছনে বসা মানুষটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। সে তখন তার আয়নায় তাকালো, দেখে তার বুক ধরফর করতে লাগলো। মহিলার পা নেই, পায়ের জায়গায় শুধু অন্ধকার ফাঁকা। রাশেদ ভয় পেয়ে গতি বাড়ালো, কিন্তু তখনই পিছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। মহিলা ফিসফিস করে বলল, এত তাড়াহুড়ো কিসের? কেন? আমি তো এখানেই নামবো। রাশেদ চিৎকার করে বাইক থামিয়ে
পেছনে ঘুরল, কিন্তু কেউ নেই, রাস্তা ফাঁকা। শুধু দূরে গাছের ছায়ার ভেতরে দাঁড়িয়ে আছে সেই মহিলা। এবার তার মুখটা পুরো দেখা যাচ্ছে। রাশেদ চিৎকার করে বাইক থামিয়ে পিছনে ফিরল, কিন্তু কেউ নেই, রাস্তা পুরোপুরি বাইরে ফাঁকা। শুধু দূরে গাছের ছায়ার ভেতরে দাঁড়িয়ে আছে সেই মহিলা। এবার তার মুখটা পুরো দেখা যাচ্ছে, মুখে ভয়ঙ্কর হাসি, আর চোখ নেই, রক্ত ঝরছে। পরদিন সকালে লোকজন রাস্তার পাশে রাশেদের বাইকটা পড়ে থাকতে দেখল, কিন্তু রাশেদকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকজন বলে যে ওই রাস্তায় এখনো নাকি রাতের পর রাত সাদা শাড়ি পরা সে মহিলাকে দেখা যায়, আর কেউ থামলে সে আর কখনোই ফিরে আসে না। রাশেদ হারিয়ে যাওয়ার ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর রাত 10টার পরে ওই রাস্তা দিয়ে যেত না। সবাই বলতো ওখানে ওই মহিলা থাকে। কিন্তু একদিন রাশেদের বন্ধু নাইম সিদ্ধান্ত নিল সে এই সত্যিটা উন্মোচন করেই ছাড়বে। তো একদিন সবাই তাকে নিষেধ করলো যে ওই রাস্তা দিয়ে যাস না। রাশেদ তবুও মানল না। সে এমন করে গিয়েছিল যেভাবে রাশেদ গিয়েছিল, কিন্তু নাইম মানল না। সে রাত 2টার সময় ইচ্ছে করেই ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। তার হাতে ছিল একটা বিশাল টর্চ লাইট। চারপাশে ঘন অন্ধকার, কিন্তু হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল আর টর্চ লাইট হঠাৎ ঝিমঝিম করতে শুরু করলো। ঠিক তখনই সে সামনে দেখলো সেই একই সাদা শাড়ি পরা মহিলা। এবার সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। নাইমের বুক কাঁপতে লাগলো, কিন্তু সে সাহস করে বলল, তুমি কে? রাশেদ কোথায়? মহিলা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা আগের থেকেও ভয়ঙ্কর, চোখ গর্তের মতো কালো, ঠোঁট ছিঁড়ে গেছে। সে হাসতে লাগলো। তুইও তাকে খুঁজতে আসছিস? নাইম চিৎকার করে বলল, ওরে কি করছিস? মহিলা ধীরে ধীরে হাত তুলে রাস্তার পাশে একটা বড় গাছের দিকে ইশারা করে দেখালো। নাইম সেখানে টর্চ মেরে দেখলো, আর যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। গাছের ডালে ঝুলে আছে রাশেদ। তার চোখ ঘোলা, মুখ নেই, একই ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। নাইম দৌড়ে পালালো। এখন তুই যাবি না। হঠাৎ তার পা আটকে গেল, যেন কেউ ধরে রাখছে। তখন সে দেখলো নিচে থেকে একটা কালো হাত তার পা চেপে ধরছে। নাইম চিৎকার করতে লাগলো, কিন্তু সেই চিৎকার তাকে শেষ রক্ষা করলো না, এবং ধীরে ধীরে সেই হাতগুলো তাকে মাটির ভেতরে টেনে নিল। শেষ মুহূর্ত সে দেখলো সে মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, এখন থেকে তোরা দুজনেই আমার। ভাইয়া, এই ছিল আজকে ঘটনা। আশা করছি ভালো লেগেছে, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।